ওয়েলকাম স্টুডেন্টস অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকে আমি অনেক দিন পর ইউটিউব ক্লাসে এলাম তোমাদের জন্য। মূলত যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ওয়েট করছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা হয়ে গেছে, যেই মেন দুটো পার্ট বাকি ছিল সেই দুটো পার্ট এখনও চলবে, অফলাইন মোডে হবে 3 নম্বরটা আপাতত যেটা শুনেছো। জেনপা বা যেটাকে আমরা জেনপাস ইউজি বলছি, অর্থাৎ নার্সিং পরীক্ষাও 31 তারিখ, আর অবশ্যই নিট পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরের 12 তারিখ। তো ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে গেছে। আজকে আমরা এখন জুলাই মাসের শেষের দিকে, মাঝে আগস্ট মাস এবং সেপ্টেম্বরের 12 তারিখ পরীক্ষা। তো আমি ধরেই নিচ্ছি সেপ্টেম্বরের 10 তারিখ অবধি আমরা পড়তে পারবো, মাঝে একটা দিন মেন্টালি একটা প্রিপারেশান থাকে। তো হাতে আমাদের মেরে কেটে প্রায় 45 দিন বা তার 1-2 দিন বেশি এরকম একটা সময় আছে। তো আমি ফিজিক্স নিয়ে মূলত আলোচনা করব। এই 45 দিনে কিভাবে পড়বে তার জন্য আমি একটা আমার যে ইউটিউব চ্যানেল ফিজিক্স ই ক্লাস চন্দন স্যার, সেই চ্যানেলে আমি ফিজিক্সটাকে কভার করার চেষ্টা করছি এই 45 দিনের মধ্যে। তোমরা যদি আমার সঙ্গে থাকো এবং একটু নিয়ম মেনে একটু পড়াশোনা করো, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও একদম 11 থেকে 12-এর পুরোটা আরেকবার রিভিশন হবেই। তো এই মুহূর্তে যেটা বলবো, সামনে তোমাদের 3টে সাবজেক্ট নিটের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো আমি মূলত নিটকে উদ্দেশ্য করেই কিন্তু কাজটা করছি, অর্থাৎ ভিডিওগুলো আপলোড করব। আজকে প্রথম ধরতে পারো। তো ক্লাস 11-এ নিটের সিলেবাসে গোটা 11কে 10টা ইউনিট এবং 12কে 9টা ইউনিটে ভাগ করা হয়েছে, অর্থাৎ মোট 19টা ভাগে ভাগ হয়ে আমাদের সিলেবাসটাকে কভার করা হয়েছে। তো আমরা যদি এইটাকে মানে ছোট ছোট ইউনিটগুলোকে একদিন আর বড় ইউনিটগুলোকে যদি আমরা 2 দিন করে ভাগ করি, তাতে যদি আমি ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওটা কীরকমভাবে থাকবে একটু বলে দিই। আজকে আমি শুরু করবো একটা সহজ ইউনিট দিয়ে, অর্থাৎ ক্লাস 11-এর 8 নম্বর ইউনিট, নিটের সেকশন অনুযায়ী 8 নম্বর ইউনিট, যেটাকে আমরা বলছি থার্মোডিনামিক্স। তো এই থার্মোডিনামিক্সের উপর থিওরিটিক্যাল একটু আলোচনা মিনস সেটাই বলতে চাই যে নিট বা নিটের যদি অঙ্ক বা থিওরি আমাকে সলভ করতে হয়, তাহলে আমরা কিন্তু এইচএসের মতো প্রুভ করব না, আমরা ফর্মুলাগুলোকে মনে রাখার চেষ্টা করব লিখে লিখে, বারবার লিখে লিখে। অ্যাকচুয়ালি সায়েন্সের ফর্মুলা তো আর মুখস্থ করা যায় না এইভাবে, তো আমরা লিখে লিখে প্র্যাকটিস করে যতটা সম্ভব মেমোরাইজ করব। সেই জন্য আজকে আমি থার্মোডিনামিক্সের উপর যে ফর্মুলাগুলো হলে আমাদের অঙ্কগুলো আমরা করতে পারি, সেই ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করে দেব। তারপর কয়েকটা অঙ্ক আলোচনা করব। এরপর এই ভিডিও আপলোড হওয়ার ঠিক 1-2 দিন পরে আমি আমার যে ফেসবুক পেজ আছে, যার লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অর্থাৎ আমার যে ইউটিউব এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে ওই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আমি ইমেজ আকারে একটা কোশ্চেন দেবো। যেমন আমি উদাহরণ দিই যে থার্মোডিনামিক্সের প্রথমে থিওরি আলোচনা হবে, তারপর আজকের ক্লাসে আমরা কয়েকটা অঙ্ক বা প্রবলেম বলতে পারি, এটাকে আমরা সলিউশন মতো একটু আলোচনা করে দেবো। তারপর এই থার্মোডিনামিক্সটা তোমরা পড়ার পর ঠিক 2 দিন পরে ওই পেজে একটা কোশ্চেন দেওয়া থাকবে, যে কোশ্চেনটার সলিউশন আবার দেওয়া হবে 1-2 দিন পর। এইভাবে একটা রোটেশন অনুযায়ী চলতে থাকবে। তোমাদের কাজ হবে এই ভিডিও দেখার পর বা এই অঙ্কগুলো বা এই প্রবলেমগুলো দেখার পর ওই ফেসবুক পেজে দেওয়া যে প্রশ্ন সেটাকে একটু আলোচনা করে নেওয়া, অর্থাৎ সেটা নিজেরা একটু সলভ করে নেওয়া। সে 20টা 25টা যটাই থাকুক, কটা ঠিক করতে পারলে কটা ভুল করতে পারলে একটু সেলফ চেক করবে নিজেরা। আমি অ্যান্সার শিটও দিয়ে দেবো। এইভাবে চলতে থাকবে। যদি খুব বড় ধরনের অসুস্থ না হই, তাহলে আমি আশা করছি এইভাবে একটা চেন ওয়াইজ ক্লাসটাকে চালিয়ে আমি একটা 45 দিনের মধ্যে অল্প করে হলেও তোমাদের একটা রিভিশন দেওয়ার চেষ্টা করছি।
তো আমি শুরু করছি। তাহলে আমরা শুরু করছি 8 নম্বর ইউনিট ক্লাস 11-এর, অর্থাৎ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সের যখন আমরা শুরু করব, মূলত আমাদের কিন্তু আছে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, অর্থাৎ প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র তাপগতিবিদ্যার থার্মোডাইনামিক্সের। তো সেখানে প্রথম সূত্র থেকে যে কনসেপ্ট, সেটাতে আসার আগে আমরা জুল সূত্রে চলে যাব সরাসরি। একদম জুল সূত্রতে বলছে W=JH, অর্থাৎ ডাব্লুটাকে যদি আমরা ওয়ার্ক ডান বা কৃতকার্য বলি, এইচটাকে যদি বলি আমরা তাপ, তাহলে আমাদের যে চ্যাপ্টারের নাম থার্মোডাইনামিক্স বা ইউনিটের নাম যেটা থার্মোডাইনামিক্স, অর্থাৎ থার্ম কথাটা এবং ডিনামিক্স কথাটাকে মেলাতে হবে। তাপ এবং গতি, গতি মানে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, যেটাকে আমরা বলছি ওয়ার্ক ডান। সেখানে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটোই থাকতে পারে। তার সঙ্গে হিট অর্থাৎ তাপ শক্তি। তো এই ওয়ার্ক ডানের সঙ্গে হিটের যে রিলেশন, সেটাই হচ্ছে W=JH। অঙ্ক করতে গেলে আমরা কি করব, ডাব্লু ওয়ার্ক ডান যদি এসআইতে থাকে জুল ইউনিট, তাহলে হিটও হবে জুল ইউনিট অর্থাৎ তাপ। সেক্ষেত্রে যে কত হবে 1, তাহলে এসআইতে জে এর ভ্যালু হচ্ছে 1, ইউনিটলেস, জুল বাই জুল কেটে যাচ্ছে। যদি আমরা সিজিএস বলি, তাহলে ডাব্লু থাকবে আর্গ, এইচ থাকবে ক্যালোরি। সেক্ষেত্রে জের ইউনিট হবে আর্গ পার ক্যালোরি। তাহলে সিজিএস হবে কি, জে = 4.2 × 10⁻7 আর্গ পার ক্যালোরি, এটা হচ্ছে ভ্যালু। এটা মানেই আবার 4.2 জুল পার ক্যালোরি। এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল একক বা ব্যবহারিক একক, কারণ জুলের সঙ্গে ক্যালোরি, এসআই এবং সিজিএস মিক্সড। অঙ্ক করব কিভাবে, এইচ অর্থাৎ হিট, সেটা হতে পারে টেম্পারেচার চেঞ্জ হলে এমএস থিটা, আর যদি স্টেট চেঞ্জ হয় তাহলে এমএল, মাস ইন্টু ল্যাটেন্ট হিট মানে লিন তাপ ইন্টু ভর, আর এমএস থিটা ভর, আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তন, বৃদ্ধি বা হ্রাস। এই হিসাব করলে আমরা এইচ পাবো। ডাব্লিউ কোথা থেকে পাবো, ½ mv² হতে পারে, যদি ইনিশিয়ালি রেস্টে থাকে সেখান থেকে ভি ভেলোসিটি হয়। হতে পারে ½ mv² - u², যদি প্রথমে বেগ থাকে বা ভেলোসিটি থাকে ইউ, তারপর যদি বেগ হয় ভি। আর হতে পারে mgh। এইভাবে আমরা ডাব্লিউ পাবো এবং তার সঙ্গে এইচ পাবো। রিলেশন কিন্তু W=JH। তারপর আমরা আসছি সংকীর্ণ চল, ব্যাপক চল, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টেন্সিভ ভেরিয়েবল, এক্সটেন্সিভ ভেরিয়েবল। তো সংকীর্ণ চল বা ইন্টেন্সিভ ভেরিয়েবল, ভেরিয়েবল মানে চলরাশি, অর্থাৎ এটাকে অনেক সময় আমরা প্যারামিটারও বলে থাকি, প্রাচল। অর্থাৎ কিছু সিস্টেমের, থার্মোডাইনামিক সিস্টেমের এমন কিছু প্যারামিটার থাকে যেগুলোতে আমরা মেজারমেন্ট করতে পারি। তোমরা এইচএস পড়েছো, মোটামুটি ব্যাপারগুলো জানো। আমি জয়েন্টের জন্য বলে একটু হালকা করে বলে দিয়ে চলে যাচ্ছি। পিভিটি, এই তিনটে আমাদের কমন প্যারামিটার থাকে, প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার, অর্থাৎ চাপ, আয়তন, উষ্ণতা। এছাড়াও আরও বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন কিছু কোয়ান্টিটি বা প্যারামিটার থাকবে। তো তাদের মধ্যে কিছু কিছু প্যারামিটার যারা মাসের ওপর ডিপেন্ড করে না বা অ্যামাউন্টটার উপর ডিপেন্ড করে না, ওই থার্মোডাইনামিক সিস্টেমে কে আছে তার পরিমাণের উপর নির্ভরশীল নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলবো ইন্টেন্সিভ ভেরিয়েবল, যেমন টেম্পারেচার। আবার যদি বলি, এটাকেই বাংলায় বলা হয় সংকীর্ণ চল, এটাকেই আরও একটা নামে বলা হয় ব্যাপ্তি নিরপেক্ষ চল, অর্থাৎ তার ব্যাপ্তি বা প্রসারের উপর ডিপেন্ড করে না, ব্যাপ্তি নিরপেক্ষ চল। যদি আমরা এক্সটেন্সিভ ভেরিয়েবল বলি, এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক চল, ব্যাপক অর্থাৎ যেটা ব্যাপ্তি নির্ভর, অর্থাৎ কি পরিমাণ পদার্থ আছে তার উপর ডিপেন্ড করে, বা কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে কত অ্যামাউন্টের সাবস্টেন্স আছে তার উপর ডিপেন্ড করে, তার মাসের উপর ডিপেন্ড করে। এটাকে বলছি আমরা এক্সটেন্সিভ ভেরিয়েবল, ব্যাপক চলরাশি। যেমন ভলিউম হবে, এছাড়াও অন্যান্য যে সমস্ত কোয়ান্টিটি, যেমন ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক যেটাকে বলি, এগুলো হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবল। তারপর আমরা আসছি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ফার্স্ট ল স্টেটমেন্টের থেকে মনে রাখা ভালো এটাই, dq = du + dw, অর্থাৎ যেটাকে আমরা বলছি, আমরা যদি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে খুব অল্প পরিমাণ তাপ দিই, স্মল অ্যামাউন্ট অফ হিট যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেই হিটটা দুভাবে কাজ করবে।
কিছুটা তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকিটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করে মানে অতিরিক্ত কার্য করে বা বাহ্যিক কার্য করে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা মূলত যেটা বোঝাচ্ছে যে এনার্জি কনজারভেশন। আমি যদি একটা এনার্জি দিই, হিট এনার্জি দুভাবে কাজ করছে, একটা ইন্টারনাল এনার্জি আর একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান, এই দুভাবে কাজ করে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল। ফার্স্ট লর এই ম্যাথমেটিক্সটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এইটা কখন জিরো হবে না, যদি আমরা কোনো একটা সিস্টেমে হিট অ্যাপ্লাই না করি, যেটা আমরা পরে জানবো অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ প্রক্রিয়া, সেক্ষেত্রে এটা ইজিক্যাল টু জিরো। এটা কখন জিরো হয়, যখন ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ যদি কোনো থার্মোডাইনামিক সিস্টেমের টেম্পারেচার ফিক্সড থাকে, টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ফিক্সড থাকবে। অর্থাৎ কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করবে তার টেম্পারেচার চেঞ্জের উপর বা টেম্পারেচারের উপর, আর ডিপেন্ড করবে তার অ্যামাউন্টটার উপর, কত পরিমাণ ওই পদার্থ আছে তার উপর। যেহেতু টেম্পারেচার ফিক্সড থাকবে সেই জন্য ডিইউ জিরো, অর্থাৎ ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট। তাহলে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ হবে জিরো। ডিডাব্লিউটা কখন জিরো হবে, যখন আইসোকোরিক প্রসেস বা সম আয়তন প্রক্রিয়া, যদি কোনো থার্মোডাইনামিক সিস্টেমের আয়তন চেঞ্জ না হয়, অর্থাৎ ভলিউম যদি ফিক্স থেকে যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে আয়তন পরিবর্তন হচ্ছে না, মানে ওর মধ্যে থাকা যে সাবস্টেন্স সেটা কোনো ডিসপ্লেসমেন্ট ঘটছে না, অর্থাৎ তার কোনো সরণ ঘটছে না। তাহলে সেক্ষেত্রে টোটাল সরণ যেহেতু জিরো সেই জন্য ওয়ার্কডান জিরো, এক্সটার্নাল ওয়ার্কডান জিরো। তাহলে এটা আরেকবার বলছি, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস জিরো হবে, ডিকিউ ইজিক্যাল টু জিরো। এটা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া যেখানে টেম্পারেচার চেঞ্জ। এটা হচ্ছে আইসোকোরিক প্রসেস যখন ভলিউম পরিবর্তন হবে না বা আয়তন পরিবর্তন হবে না, অর্থাৎ আয়তন ফিক্সড থাকবে। এইটা কখন কোনটাকে শূন্য হয় সেটা বললাম। তারপরে এই ইন্টারনাল এনার্জি আমি আগেও বললাম যে অ্যামাউন্টটার উপর ডিপেন্ড করে আর কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর। অর্থাৎ কোনো একটা সিস্টেমে যতগুলো পার্টিকেল থাকবে সেই প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির যে সাম, সেই সাম করলেই তার আমি ইন্টারনাল এনার্জি পেয়ে যাব। রিয়েল লাইফে আমরা দেখব যে আইডিয়াল কেসে, যে যখন আমরা রিয়েল লাইফ বলাটা ভুল হলো, আইডিয়াল কেসে আমরা ধরে নেব যে কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের সমস্ত পার্টিকেল মোশানে আছে, কোনো কেউ রেস্টে নেই। তাহলে যা এনার্জি হবে টোটালটাই হবে কাইনেটিক এনার্জি। সেই জন্য সামেশন অফ টোটাল কাইনেটিক এনার্জি অফ অল পার্টিকেলস অফ এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ নোন অ্যাজ টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একমাত্র ধরা পড়বে গতিশক্তির পরিবর্তন দ্বারা বা গতিশক্তির বৃদ্ধি দ্বারা। তারপর এরপরে আমরা আসছি যে এই যে লটা আমরা পড়লাম ফার্স্ট ল, যা স্টেটমেন্ট আমি ডিটেলসে বলিনি, ম্যাথমেটিক্সটা মনে রাখার দরকার সেটাই বলেছি। এই লয়ের কিছু লিমিটেশন থাকে। কি লিমিটেশন? আমরা লতে বলেছি যে একটা সার্টেন অ্যামাউন্ট হিট দিলে সেই হিটটা দুভাবে ভাগ হয়, একটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আর একটা ওয়ার্ক ডান। কিন্তু কতটা ইন্টারনাল এনার্জি কতটা ওয়ার্ক ডান হয় সেটা কিন্তু আমরা বলতে পারছি না। অর্থাৎ আমি যদি একটা হিট দিই তার কতটা পার্সেন্টেজ এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে আর কতটা পার্সেন্টেজ ওয়ার্ক ডানে যাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না এই ফর্মুলা থেকে বা এই ল থেকে। এটাই হচ্ছে ফার্স্ট লয়ের লিমিটেশন। এটা থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য কাজে লাগবে। তারপর যেটা আমরা আসছি যে এই ডিডাব্লিউ, এটার মেন এক্সপ্রেশনটা কি, অর্থাৎ এক্সটার্নাল ওয়ার্ক ডান আমি বলেছি যে আয়তন চেঞ্জ হলেই হবে, সেই জন্য ডিডাব্লিউর যে এক্সপ্রেশন হবে সেটা হবে পিডিভি। অর্থাৎ প্রেসার যদি ফিক্স থাকে তাহলে ভলিউম চেঞ্জ হলে, যদি স্মল অ্যামাউন্ট চেঞ্জ ধরে নিই ভলিউমের যে ডিভি, তাহলে পিডিভি এটাই হবে ডিডাব্লিউ। এটাই হলো আমাদের ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলা। তো পরবর্তীকালে বিভিন্ন প্রসেসে যেমন আইসোথার্মাল বা অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা ওয়ার্ক ডান কী আছে সেটাও আমরা দেখব। তারপরে আসছি ইন্ডিকেটর ডায়াগ্রাম। জেনারেলি আমরা যখন কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম, অর্থাৎ জেনারেলি একটা গ্যাস সিস্টেমকে ধরে নেওয়া হয় যে থার্মোডাইনামিক সিস্টেম, তার স্টেট বোঝাবো, তখন আমরা মেনলি যে গ্রাফটা ইউজ করি সেটা হচ্ছে পিভি গ্রাফ, যেটা আমরা দেখেছি বয়েলস লতে, চার্লস লতে, সেখানে পিটিও এসছিল। তো এইভাবে পিভি গ্রাফ হতে পারে, পিটি গ্রাফ হতে পারে, ভিটি গ্রাফ হতে পারে। যে গ্রাফ হবে অর্থাৎ সেই অ্যাক্সিস দুটোর নামে আমরা বলবো পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম। অর্থাৎ এখানে আমি যে গ্রাফটা আঁকবো, যে ছবিটা আঁকবো, সেই ছবি একটা প্রসেসকে ইন্ডিকেট করবে, অর্থাৎ থার্মোডাইনামিক সিস্টেমের প্রসেসকে বা চেঞ্জকে ইন্ডিকেট করবে। সেই যেভাবে ইন্ডিকেট করবে সেটা বোঝানোর জন্য তো আমি ওই গ্রাফটা এঁকেছি।
সেই জন্য এই গ্রাফটাকে আমরা বলবো ইন্ডিকেটর ডায়াগ্রাম। যেহেতু পিভি অ্যাক্সিস সেই জন্য নাম হয়ে যাবে পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম। এখানে যেহেতু অ্যাক্সিস আছে পিটি, আমরা বলবো পিটি ইন্ডিকেটর ডায়াগ্রাম, এটাকে বলবো ভিটি ইন্ডিকেটর ডায়াগ্রাম। এইভাবে আমরা কিন্তু ব্যাখ্যা করব। তার এই পিভি ইন্ডিকেটর ডায়াগ্রামে আমরা যদি আইসোথার্মাল অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া ধরি, তাহলে কিন্তু আমরা গ্রাফটা এইরকমই দেখব। অর্থাৎ যেটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্তাকার বা আয়তাকার পরাবৃত্ত। এটা হচ্ছে ভি যত বাড়ছে প্রেসার তত কমছে, অর্থাৎ পি ভি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, যেটা আমরা বায়োলজিতে দেখেছিলাম। তো এখন যদি এইরকম একটা গ্রাফ আঁকা হয়, এদিকে পি এদিকে ভি, তাহলে আমরা কি বুঝবো যে প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম ইনক্রিজ করে যাচ্ছে, প্রেসার ভ্যালুটা একই। যদি আমরা এইরকম কোনো একটা গ্রাফ এঁকে দিই, তাহলে বুঝবো যে ভি এর ভ্যালুটা সেম আছে, প্রেসার চেঞ্জ হচ্ছে, আপ ডাউন হচ্ছে প্রেসার, কিন্তু ভি এর ভ্যালু সেম। তাহলে এটা আইসোকোরিক প্রসেস, সমায়তন প্রক্রিয়া। এটাকে বলবো সমচাপ প্রক্রিয়া বা আইসোবারিক প্রসেস। এটাকে বলবো আইসোথার্মাল প্রক্রিয়া বা সমষ্ণ প্রক্রিয়া। যদি রুদ্ধতাপ হতো, তাহলে আমরা সমষ্ণ গ্রাফ যদি এটা পাই, তাহলে রুদ্ধতাপ হবে এটা, অর্থাৎ আরও বেশি শার্প হয়ে যাবে, অর্থাৎ তার স্টিফনেসটা খুব বাড়বে, এটাই বলবো। অর্থাৎ অ্যাডিয়াবেটিক প্রসেসে মানে রুদ্ধতাপ প্রক্রিয়ার যে গ্রাফটা পিভি ডায়াগ্রামে আর আইসোথার্মাল যে গ্রাফটা, দুটো প্রায় সেম থাকবে, শুধু আইসোথার্মালের থেকে এটা যেন বেশি খাড়াই হয় বা স্টিপার হয়, এটা আমরা মনে রেখে দেবো। এইভাবে আমরা কিন্তু ইন্ডিকেটর ডায়াগ্রামে অনেক কিছুই বোঝাতে পারি। এবার আমরা আসছি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। অ্যাকচুয়ালি স্পেসিফিক হিট আমরা অনেক ছোটোবেলা থেকে আমাদের একটা কনসেপ্ট আছে যে ইউনিট মাসের কোনো একটা সাবস্টেন্সকে যদি আমরা ইউনিট টেম্পারেচার চেঞ্জ করি, তাহলে যে পরিমাণ আমাদেরকে হিট দিতে হয় তাকে আমরা বলি তখন হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিটও আমরা বলি। তো এটাকে আমরা যেটা বলবো এবার, এই আপেক্ষিক তাপ যেটা অন্যান্য সাবস্টেন্স অর্থাৎ লিকুইড এবং সলিডের ক্ষেত্রে যা হয়, গ্যাসের ক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। কেন অন্যরকম হবে না, গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা স্পেসিফিক হিট এস ইজিক্যাল টু হিট বাই টেম্পারেচার চেঞ্জ, তো এইটা আমাদের ডেফিনিশন থেকে যেটা পাই, গ্যাসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে টেম্পারেচার চেঞ্জ না করে আমি হিট দিতে পারি, অর্থাৎ আমি হিট দেবো অথচ টেম্পারেচার চেঞ্জ হবে না, যেটা আমাদের স্টেট চেঞ্জের সময় হয়। আমি হয়তো একটা লিকুইড আছে, তাকে আমি গ্যাস করবো, অর্থাৎ জলকে ফুটিয়ে বাষ্প করব, সেক্ষেত্রে আমি হিট দিলাম 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে হিট দিলাম মানে কি একটা হিটের অ্যামাউন্ট থাকলো নট ইকুয়াল টু 0, কিন্তু সেক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, 100 ডিগ্রি সিতেই ফিক্সড। তাহলে এটা ঘটতে পারে, কিন্তু এটা ডেফিনিশন থেকে ভাবলে হয় যে নিচেরটা 0 অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না অথচ হিট দিচ্ছি, তাহলে এটা ইনফাইনাইট ভ্যালু চলে আসে বা আনডিফাইন হয়ে যায়। তা এটা কিন্তু আমাদের ডেফিনেশনের সঙ্গে মিলছে না। আবার এমনটা হতে পারে যে আমি হিট দেবো না, টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। কীরকম, আমরা যখন সাইকেলের চাকায় হাওয়া দিই অর্থাৎ সিরিঞ্জ দিয়ে, তখন আমরা দেখি যে কিছু বার বা কয়েকবার হাওয়া দেওয়ার পর সিরিঞ্জের নিচের দিকটা হিট হয়ে যাচ্ছে, অর্থাৎ গরম হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো তাপ দিচ্ছি না, জাস্ট মেকানিক্যাল ওয়ার্ক করলাম। তাহলে হিট অ্যাপ্লাই না করেও টেম্পারেচার চেঞ্জ করা যেতে পারে। আবার আমরা দেখি যে কোনো একটা সাইকেলের চাকা যখন আমরা হাওয়াটা খুলে দিই বা বেলুনে হাওয়া ভরা আছে, আমরা হাওয়াটা যখন খুলে দিই, তখন হাওয়াটা খুব সরু ছিদ্র দিয়ে যখন বেরিয়ে আসে, সেটা যদি আমাদের গায়ে লাগে খুব ঠান্ডা মনে হয়। অর্থাৎ এই যে ঠান্ডা মনে হচ্ছে এই ব্যাপারটাই, তাহলে সেক্ষেত্রে আমরা যখনই তাকে এক্সপান্ড হতে দিলাম, অর্থাৎ গ্যাসটাকে যখন প্রসারিত হতে দিচ্ছি, তখন কিন্তু আমরা হিট নিয়ে নিচ্ছি না, কিন্তু সেক্ষেত্রে বা হিটটা দিচ্ছি না, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা বা গরম হচ্ছে। এই যে দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হিট দিচ্ছি না অর্থাৎ উপরটা 0, নিচেরটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এসের ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে 0। অর্থাৎ স্পেসিফিক হিট যেটা ডেফিনেশন থেকে বলা হচ্ছে যে ইউনিট মাসের ইউনিট টেম্পারেচার চেঞ্জ করতে গিয়ে যে পরিমাণ হিট এনার্জি অ্যাপ্লাই করতে হয় তাকেই আমরা বলছি স্পেসিফিক হিট। কিন্তু সেটা আবার আমাদের রিয়েল লাইফে বা যখন আমরা কোনো ঘটনা দেখছি, তখন সেখানে হয় 0 না হলে আনডিফাইন হয়ে যাচ্ছে। এই অসুবিধাকে দূর করার জন্য গ্যাসের ক্ষেত্রে বললো যে দুটো স্পেসিফিক হিট আসবে, একটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট রেখে, আর একটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট রেখে, সিপি আর সিভি। তো বাকি সব ডেফিনেশন একই থাকলো, শুধু প্রেসারটাকে একবার ফিক্সড রাখবো, একবার ভলিউমটাকে ফিক্সড রাখবো। তো এটাই যখন মোলার হয়ে যায় তখন ক্যাপিটাল সিপি হয়, ক্যাপিটাল সিভি হয়।
অর্থাৎ এটা মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটা স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, এটাকে বলবো স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। অর্থাৎ মোলার হয়ে গেলে তখন সেটা 1 মোলের জন্য বোঝাবে, আর এটা হচ্ছে ইউনিট মাস বা একক ভরের জন্য বোঝাবে। এই এদের মধ্যে রিলেশন। তাহলে আমরা সিপি ইজিক্যাল টু লিখতে পারবো এম মানে মলিকুলার ওয়েট ইন্টু সিপি, আর এখানে সিভি ইজিক্যাল টু লিখতে পারবো এম ইন্টু সিভি। তো এইভাবে আমরা কিন্তু ইকুয়েশনগুলো বলতেই পারি। তাই এদের মধ্যে যখন রিলেশন আমরা দেখবো যে সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর বলতে পারি আমরা সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর। তো এইখানটা একটু সাবধান, যদি 1 মোল বলে তবেই হবে আর, যদি n মোল বলে তাহলেই হবে কিন্তু nr। তো এখন n মোল বলতে পারে পরীক্ষাতে বা প্রবলেমে দেওয়া থাকতে পারে, 1 মোলও বলা থাকতে পারে। তো যাই বলি না কেন এই হচ্ছে রিলেশন। তাহলে এখন কোশ্চেন আসছে যে কখন r বাই জে হয় বা কখন nr বাই জে হয়। একটু মাথায় রাখো যে আমরা কখন জে দিয়ে ভাগ করি। আজকে প্রথমেই যে রিলেশন বলেছিলাম w ইজিক্যাল টু জে এইচ, তাহলে এইচ ইজিক্যাল টু কি হচ্ছে w বাই জে। অর্থাৎ যদি দেখা যায় যে আর এর ইউনিট আর্গ পার মোল পার কেলভিন বা জুল পার মোল পার কেলভিনে থাকে, তখন জেনারেলি ওই যে ইউনিটই থাকে, তখন তাকে হিটের ইউনিটে ট্রান্সফার করতে গেলে, কারণ এগুলো তো সব হিট, স্পেসিফিক হিট মানে হিট, ট্রান্সফার করতে গেলে আমাকে জে দিয়ে বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা যেটাকে আমরা বলছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আর বাই জে বা এনআর বাই জে এটা কিন্তু হতে পারে, বা কখন হবে সেটা আমরা দেখে নেব। তারপর এবার আমাকে মনে রাখতে হবে এই সিপি বাই সিভি এই রেশিওটা হচ্ছে গামা, অর্থাৎ গামা দিয়ে লেখা হয় যেটাকে আমরা বলবো 2 ধরনের স্পেসিফিক হিট, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার আর একটা কনস্ট্যান্ট ভলিউম, এদের রেশিও। তো এটা আমাদের কোথায় কাজে লাগে না, এটা আমাকে একটু মেমোরাইজ করতে হয়। এই গামার মান যদি আমরা ধরি যে 5/3, তাহলে আমরা ধরবো ওটাকে মনোঅ্যাটমিক, অর্থাৎ 1 পরমাণুক। যদি আমরা এটাকে বলি 7/5, তাহলে সেটা ডাইঅ্যাটমিক, দ্বিপরমাণুক। যদি এটা বলি 4/3, তখন এটাকে বলবো ট্রাইঅ্যাটমিক। তো এইভাবে আমরা ভ্যালুগুলো একটু মনে রাখবো। 1 পরমাণুক, দ্বিপরমাণুক, ত্রিপরমাণুকের ক্ষেত্রে ভ্যালুটা কত হয় এটা একটু মেমোরাইজ রাখবো, কারণ পরবর্তীকালে আমাদের যখন অঙ্কের হিসাবগুলো হবে সেক্ষেত্রে কিন্তু এই গামাটা লাগে। এটা একটু আমাদেরকে মেমোরিতে রাখতেই হচ্ছে। তারপর যেটা আসছি, দুটো প্রসেস নিয়ে আমরা একটু আলোচনা করব, একটা হচ্ছে আইসোথার্মাল আর একটা হচ্ছে অ্যাডিয়েবেটিক। অঙ্কের জন্য যেটা লাগবে, আইসোথার্মালের বাংলা হচ্ছে সমষ্ণ, বাংলাটা লিখলাম না, আর অ্যাডিয়েবেটিক হচ্ছে রুদ্ধতাপ, নামের মধ্যেই আছে। এটাকে যদি বলি সমষ্ণ অর্থাৎ উষ্ণতা সমান, অর্থাৎ টেম্পারেচার ফিক্সড, তাহলে টেম্পারেচার ফিক্সড মানে টি কনস্ট্যান্ট, তাহলে ডিটি ইজিক্যাল টু 0 মানে টেম্পারেচার চেঞ্জ হবে না। ডিটি যদি 0 হয়ে যায় তাহলে আমাদের ডিইউ ইজিক্যাল টু 0, তখন হবে ডিকিউ ইজিক্যাল টু ডিডাব্লিউ, অর্থাৎ যে হিটটা দিলাম পুরোটাই ওয়ার্কডানে চলে যাবে। এটা হচ্ছে সমষ্ণ। রুদ্ধতাপের বেলা কি বাংলাতেই বলছে তাপ রুদ্ধ, অর্থাৎ রুদ্ধ তাপ, অর্থাৎ তাপকে আমরা বাইরে যেতেও দেবো না, বাইরে থেকে ভেতরে আসতেও দেবো না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কিউ ইজিক্যাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ হিটের পরিমাণ কনস্ট্যান্ট। তাহলে ডি কিউ ইজিক্যাল টু কত 0, তাহলে 0 ইজিক্যাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ ফার্স্ট ল থেকে। এখানে যেরকম ফার্স্ট ল থেকে ডিউটা 0 হয়ে গেছিলো, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে ডিডাব্লিউ ইজিক্যাল টু কত হবে মাইনাস ডিইউ। তাহলে এক্ষেত্রে ইন্টারনাল চেঞ্জ হবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলে তার নেগেটিভ ভ্যালুটাই হবে ওয়ার্ক ডান। এই হচ্ছে আমাদের অ্যাডিয়েবেটিকের হিসাব। গ্রাফটা আমি আগেই বলেছি আর বলছি না। এবার আসছে স্লোপ। আমরা যদি হিসাব করি স্লোপ পিভি যে ডায়াগ্রাম, আমরা যখন ম্যাথমেটিক্স পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা 2Dকে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে ডিনোট করি, সেক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স হয় স্লোপ মানে নতি বা গ্রেডিয়েন্ট। এখানে বলবো ডিপি বাই ডিভি, এটাই হচ্ছে স্লোপ। এটার ভ্যালু হবে মাইনাস পি বাই ভি সমষ্ণতে বা আইসোথার্মালে, কিন্তু এটার বেলা হবে ডিপি বাই ডিভি মাইনাস গামা ইন্টু পি বাই ভি। এই যে গামা ভ্যালুটা চলে আসছে, এইটার জন্য আমি বলবো যে এটা স্টিপার। আমি আগেও বলেছি গ্রাফ যখন এঁকেছিলাম যে বেশি খাড়াই। এখানে যেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ পিভি ইজিক্যাল টু ধ্রুবক।
এখানে যেটা বলবো পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু ধ্রুবক, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এই গামাটা কোনটা, একটু আগে যেটা বলে গেছি সিপি বাই সিভি, মনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক। তো এইগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার আমরা আসছি ওয়ার্ক ডানের ফর্মুলা। আইসোথার্মালের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা এগুলো সব বইতে প্রুভ করা আছে, দেখতে পারো, কিন্তু এই মুহূর্তে আমাকে মেমোরাইজ করতে হবে, সময় বেশি নেই। ডিডব্লিউর ইকুয়েশন হচ্ছে এনআরটি এলএন মানে লগ ই বেস V2 বাই V1, যেটাকে আমরা বলবো ফাইনাল ভলিউম V2, ইনিশিয়াল ভলিউম V1, আর এটাকে বলবো ডিডব্লিউ ইজ ইকাল টু সিভি ইন্টু T1 মাইনাস T2। সিভি মিনস ওই যে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, T1 মাইনাস T2 ইনিশিয়াল মাইনাস ফাইনাল টেম্পারেচার। এই দুটো ফর্মুলা আমরা মনে রেখে দেবো। এই ফর্মুলাটার আরেকটা ফর্মুলা হয় এনআরটি এলএন, যখন পি দিয়ে লিখবো P1 বাই P2, অর্থাৎ এটা বলবো ইনিশিয়াল প্রেসার বাই ফাইনাল প্রেসার, এটাকে বলবো ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, আর এটা তো টেম্পারেচার দিয়ে লিখলাম। এবার আমরা আসছি কন্ডিশন। আইসোথার্মালের কন্ডিশন কী হয়? আচ্ছা আমরা একটু এই দিকটা মুছে দিই। এইগুলো আইসোথার্মালের কন্ডিশন কি না, টেম্পারেচার চেঞ্জ হওয়া যাবে না, অর্থাৎ আমি যদি কোনো কারণে হিট অ্যাপ্লাই করে দিই তাহলে সেই হিটটাকে বেরিয়ে যেতে দিতে হবে। সেই জন্য এই কন্টেনারের যে ওয়ালটা হবে সেটা হবে তোমার হচ্ছে কন্ডাক্টর, অর্থাৎ ভালো পরিবাহী যদি হয় দেয়াল তাহলে হিটটা সহজে বেরিয়ে যেতে পারে। ওয়ালটা হবে কন্ডাক্টর, আর এটা হবে স্লো প্রসেস। কেন স্লো প্রসেস না, হিটটাকে বেরিয়ে যাওয়ার সময় দিতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রসেসকে খুব বেশি সময় ধরে, অর্থাৎ লেন্দি প্রসেস যদি বলি, এবং সেখানে ওই থার্মোডাইনামিক সিস্টেমের কন্টেনারটা যদি হয় কন্ডাক্টিং ওয়াল দ্বারা তৈরি, তখন সেটাকে বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপে ঠিক উল্টো, ওয়ালটা হবে ইনসুলেটর, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম কোনো তাপের আদান প্রদান হবে না, হিট এক্সচেঞ্জ হবে না, সেই জন্য ডিকিউটা 0 বলা ছিল। এবং এটা হতে হবে ফাস্ট প্রসেস, ভেরি ফাস্ট, অর্থাৎ হঠাৎ করে আমরা যখন সাইকেলের চাকায় হাওয়া দিই, হঠাৎ করে হাওয়া দিই। এবার সেই ব্যাখ্যাটা বলবো যে কেন হাওয়া দিলে গরম হয়ে যায়, হাওয়াটা খুলে নিলে কেন ঠান্ডা হয়, তার জন্য এই ডিডব্লিউর এক্সপ্রেশনটা লাগবে আমাদের। ওয়ার্ক ডানের এক্সপ্রেশন ছিল ডিডব্লিউ ইজ ইকাল টু সিভি T1 মাইনাস T2। তো এখন যদি গ্যাস এক্সপ্যান্ড করে, অর্থাৎ আমরা যখন হাওয়াটা খুলে দিই, তখন ডিডব্লিউ হয় পজিটিভ। ডিডব্লিউ পজিটিভ হলেই বোঝা যাচ্ছে T1 গ্রেটার দেন T2, অর্থাৎ ইনিশিয়াল যে টেম্পারেচার ছিল সেটা বেশি ছিল, এখনকার টেম্পারেচার কম। তাহলে ফাইনাল টেম্পারেচার কম মানে কি, আগে যা টেম্পারেচার ছিল তার থেকে যেহেতু কমে গেছে সেই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা সিস্টেমকে চেপে দেব, অর্থাৎ যখন আমরা হাওয়া দিই তখন আমরা কম্প্রেস করে দিচ্ছি, চেপে ছোট জায়গার মধ্যে প্রবেশ করাচ্ছি অনেক হাওয়াকে, তখন ওয়ার্ক ডান হবে নেগেটিভ। সেক্ষেত্রে হবে অবশ্যই T1 লেস দ্যান T2, তাহলে ফাইনাল টেম্পারেচারটা বেড়ে যাবে, ইনিশিয়ালের থেকে ফাইনালটা বেশি, সেই জন্য এটা গরম হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। প্রসঙ্গত একটু বলে রাখি, একটু ফাস্ট বলছি, যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই তোমরা যোগাযোগ করো বা একটু লিখে দিও, আমি অ্যান্সার দিয়ে দেবো। পারলে ফোন নাম্বার দিয়ে দিতে পারো, ফোন করেও বলে দিতে পারি, যেটা তোমাদের সুবিধা হবে। তো এই হচ্ছে বলা। তো এইভাবে আমি একটু শর্টে আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ কম সময়ের মধ্যেই। তাহলে আমরা কোন প্রসেসে কে জিরো হয়, কোন প্রসেসের কি বৈশিষ্ট্য, তাদের ওয়ার্ক ডান, টেম্পারেচার চেঞ্জ, এগুলো সব বলা হলো। এবার আমরা একটু আসছি ওই সিপিসিভির কনসেপ্ট থেকে। সিপি মানে হলো টেম্পারেচার চেঞ্জের সঙ্গে কতটা হিট লাগবে, অর্থাৎ ডিকিউ বাই ডিটি, যেটাকে আমি বলছিলাম হিট অ্যাপ্লাই অর হিট রিজেক্টেড বাই চেঞ্জ ইন টেম্পারেচার। প্রেসার ফিক্সড থাকলেই হবে ডিকিউ বাই ডিটি। তো এইখান থেকে এইটা শুধু বোঝানো হচ্ছে প্রেসারটা ফিক্সড, আর কিছু না। এই ব্র্যাকেট দিয়ে নিচে পি এর অর্থ হচ্ছে প্রেসারটা ফিক্সড। এখান থেকে আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকাল টু সিপি ডিটি। যদি এন মল হয় তাহলে ডিকিউ ইজ ইকাল টু হবে এন সিপি ডিটি। এগুলো সব অঙ্কের ক্ষেত্রে লাগে। আচ্ছা, একইভাবে যদি আমরা সিভি বলি তাহলে ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। আর ভলিউম ফিক্সড থাকলে আমরা দেখেছি যে এক্সটার্নাল ওয়ার্কডাউন হবে না, ভলিউম যদি ফিক্সড থাকে, তাহলে ডিকিউটাই হয়ে যাবে ডিইউ। সেই জন্য ডিইউ বাই ডিটি কনস্ট্যান্ট ভি, এটা হচ্ছে সিভি। এখান থেকে আমি পাবো ডিইউ ইজ ইকাল টু
সিভিডিটি, এন মোল হলে হবে এন সিভিডিটি, এটা হচ্ছে ডিইউ। এই ডিকিউ আর এই ডিইউর ফর্মুলা অনেক জায়গায় কাজে লাগবে, যেমন ডিইউ বাই ডিকিউ, যতটা পরিমাণ হিট দিলাম তার কতটা অ্যামাউন্ট ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে সেটা যদি হিসাব করতে চাই তাহলে হবে এন সিভিডিটি বাই এন সিপিডিটি, কাটাকাটি করলে হবে সিভি বাই সিপি, মানেই হলো 1 বাই গামা, যেখানে গামার ভ্যালু আমরা মনে রাখবো মনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক এবং ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই ডিকিউর কতটা পোর্শন, অর্থাৎ টোটাল যতটা আমি হিট দিলাম তার কতটা অংশ বা কতটা ফ্র্যাকশান ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে সেই হিসাব কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এগুলো একটু আলোচনা হলো। এরপর আমরা আসছি অ্যাডিবেটিক প্রসেসের যে ইকুয়েশনটা লিখেছিলাম পিভি টু দি পাওয়ার গামা, এটা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, সেটাতে যাব। পিভি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। তো এই সূত্র তখনই আমরা বসাতে পারবো যখন আমাকে কোনো একটা অঙ্কে প্রেসার এবং ভলিউম এই দুটোর মধ্যে রিলেশন দিয়ে রাখবে, টেম্পারেচার নিয়ে কোনো কথাই বলবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা লাগাতে পারি। এই ফর্মুলাটাই চেঞ্জ হবে কীরকম, যদি আমরা পিভি ইজিক্যাল টু আরটি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভি ইজিক্যাল টু আরটি বাই পি এখানে বসাই, ভি এর জায়গায় আরটি বাই পি বসাবো, তখনই আমাদের এই রিলেশনটা হিসাব করে আসবে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা, এটা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। তাহলে এই ফর্মুলাটা কখন লাগাবো, যখন টেম্পারেচার এবং প্রেসার চেঞ্জ হবে, ভলিউম নিয়ে কোনো কথা হবে না। অর্থাৎ প্রেসার ভলিউম চেঞ্জ হলে এই ফর্মুলা, প্রেসার টেম্পারেচার চেঞ্জ হলে এই ফর্মুলা। এরপর আমরা যেটা আসছি, যদি একইভাবে পিভি ইজিক্যাল টু আরটি, পি এর জায়গায় বসাই আরটি বাই ভি, এই ফর্মুলাতে যদি বসাই সেক্ষেত্রে হবে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজিক্যাল টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যেটা বলছি যে দুটো করে আমাদের রিলেশন দেওয়া আছে। যদি প্রেসার ভলিউমের অঙ্ক দেয় তখন আমরা প্রথমটা বসাবো, প্রেসার টেম্পারেচার নিয়ে অঙ্ক দিলে সেকেন্ডটা বসাবো, টেম্পারেচার ভলিউম অর্থাৎ উষ্ণতা এবং আয়তন নিয়ে অঙ্ক দিলে এটা বসাবো। এই গামাগুলো ব্র্যাকেটে অনেক সময় দেওয়া থাকবে বা অনেক সময় দেওয়া থাকে না, মনোঅ্যাটমিক, ডায়াটমিক এবং ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে কত হয় এটা আমাদেরকে মেমোরিতে রাখতে হয়। এই জন্য আমাদের এই ফর্মুলাগুলো খুব কাজে লাগে। তারপর আসছি দুটো প্রসেস, একটা হচ্ছে প্রত্যাবর্তক বা রিভার্সিবল, আর একটা হচ্ছে ইরিভার্সিবল। একদম সোজাভাবে বলি, দুটোর মিনিং করলেই বোঝা যায়। প্রত্যাবর্তক বা রিভার্সিবল মানে কি, রিভার্স করবে, রিভার্স করে ফিরে আসবে। অর্থাৎ কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেম যে অবস্থায় ছিল তার যে প্যারামিটারগুলো চাপ, আয়তন, উষ্ণতা অর্থাৎ পিভিটি যে ভ্যালুতে ছিল, আমি যদি মনে করি কোনো একটা চেঞ্জ করার পর আবার সেই জায়গায় ফিরে আসবে, তখন সেটাকে বলবো আমরা রিভার্সিবল। তো রিয়েল লাইফে এই ঘটনা ঘটা খুব অসম্ভব, কারণ ইনিশিয়াল কন্ডিশান যা ছিল কখনোই সেই কন্ডিশানে ফিরে আসাটা আমাদের বাস্তব জীবনে ঘটে না। অর্থাৎ আমি যদি আজকে মনে করি যে আমার কালকে বিকেলটা কেমন ছিল আমি আবার সেটা ফিরে পেতে চাই, কখনোই সেটা সম্ভব নয়। টাইম চেঞ্জ হয়ে গেছে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আইডিয়াল কেস ভাবতে হবে যে ইনিশিয়ালি তার পিভিটি ভ্যালু যা ছিল, যদি এখন আমি সেই ভ্যালুগুলো দিতে পারি কোনো একটা সিস্টেমকে, তাহলে কিন্তু রিভার্সিবল হতে পারে। এটা আইডিয়াল কেস, বারবার বলছি। তাহলে রিয়েল লাইফে কোনো প্রসেস রিভার্সিবল হবে না। যদি রিভার্সিবল হতে পারত তাহলে তার এই যে থার্মোডাইনামিক যে স্টেট চেঞ্জ অর্থাৎ তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে পিভিটি এর ভ্যালু যেমন চেঞ্জ হয়েছিল আবার উল্টোভাবে তেমন চেঞ্জ হতে হবে, যাতে টোটাল চেঞ্জটা হয়ে যায় 0। অর্থাৎ এটা যদি এক্সাম্পল দিয়ে এরকমভাবে বোঝা যায় যে আমি যদি একটি ছেলেকে বাড়িতে থাকতে বলি যে তোমার এই ব্যবহার হলে তুমি এখানে বাড়িতে থাকতে পারবে, যদি সে কখনো সেই ব্যবহারটা কাটিয়ে খারাপ ব্যবহার করে ফেলে তাহলে সে বাড়িতে থাকতে পারবে না। আবার সে বাড়িতে ঢুকতে পারবে কখন, যদি সেই খারাপ ব্যবহারটাকে আবার প্রশমিত করতে পারে, অর্থাৎ ভালো ব্যবহার দিয়ে সেটাকে যদি আবার মেনটেন করতে পারে, তবেই সে কিন্তু থাকতে পারবে। অর্থাৎ আমরা ব্যাখ্যাটা যেটা দিতে যাচ্ছি যে রিভার্সিবল প্রসেসে টোটাল সাইক্লিক প্রসেসে যে ওয়ার্ক ডান হবে বা যে হিট এক্সচেঞ্জ হবে সেটা যেন 0 হয়ে যায়। আর ইরিভার্সিবল হবে উল্টো, এর ঠিক উল্টো।
এবার যত ঘটনা ঘটে আমাদের রিয়েল লাইফে সেটা কিন্তু সবগুলোই ইরিভার্সিবল। অর্থাৎ আমাদের রিয়েল লাইফে ডিসিপেটিভ ফোর্স বা বাধাদানকারী বল অবশ্যই থাকবে, যেটা 1 নম্বরেই আছে আমাদের ফ্রিকশনাল ফোর্স। তো সেই ফ্রিকশন ফোর্স থাকার ফলে জেনারেল সব প্রসেস হচ্ছে ইরিভার্সিবল। তাহলে আইডিয়াল কেস আমরা রিভার্সিবল ভাববো কোনগুলোতে? যদি পিওরলি ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা চেঞ্জ হয়, পিওরলি গ্র্যাভিটেশনাল ফিল্ডে কোনো চেঞ্জ হয়, বা পিওরলি ইলেকট্রিক ফিল্ডে কোনো রকম কোনো চেঞ্জ হয়, যেগুলোকে আমরা বলতাম কনজারভেটিভ ফিল্ড। সেখানে যদি কোনো আমরা থার্মোডাইনামিক স্টেট চেঞ্জ করতে পারি, তখন সেই থার্মোডাইনামিক যে প্রসেস তাকে আমরা বলছি আমরা রিভার্সিবল। তাহলে রিভার্সিবল, ইরিভার্সিবল, এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাপারটা। এবার বলছি, আমি যদি একটা এক্সাম্পল দিই যে কোনো একটা সিস্টেমের এনার্জি হওয়া উচিত 100 জুল, কোনো একটা স্টেট চেঞ্জ করেছে, সেখান থেকে 100 জুল আবার করে নিয়ে এসছে, মানে 100 থেকে হয়তো 80 বা 90 হয়ে গেছিলো, আবার 100 করে দিচ্ছে, তাহলে সে রিভার্সিবল, এটা আমি ভাবতে পারি। কিন্তু যদি একটা সিস্টেমের 100 জুল এনার্জি থাকে, তার যদি এখন হয়ে যায় 80 জুল, তাহলে এটাকে আমরা কি বলবো? রিভার্সিবল। আবার যদি 100 জুল থেকে যদি কারোর হয়ে যায় 25 জুল, সেটাকেও বলবো ইরিভার্সিবল। কিন্তু দুজনের ইরিভার্সিবল যে প্রপার্টি, অর্থাৎ দুজনের যে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার যে একটা পরিমাপ, সেটা কিন্তু আলাদা। একজন 100 থেকে 80-তে আসতে পেরেছে, আরেকজন 100 থেকে 25-এ আসতে পেরেছে। অর্থাৎ এই 80-তে আসা এবং 25-এ আসা, এই দুটো প্রক্রিয়া কিন্তু দুটো অন্যরকম, আলাদা। এই আলাদা হওয়ার জন্যই কিন্তু এটাকে আমরা বলছি ইরিভার্সিবল। তাহলে দুজনের ইরিভার্সিবল প্রপার্টিটাকে মেজার করবে কে? সেই কোয়ান্টিটির নাম হলো এনট্রপি। এনট্রপিকে আমরা এস দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে ডিএস ইজ ইকাল টু ডিকিউ বাই ডিকিউ, মানে হচ্ছে হিট বাই টি। অর্থাৎ টেম্পারেচার ফিক্সড রেখে সেই টেম্পারেচারের অ্যাবসলিউট স্কেলে ভ্যালুটা হবে ক্যাপিটাল টি, অ্যাবসলিউট স্কেলে। এটা কিন্তু মনে রাখবে, যদি তোমাকে অঙ্ক দেয় সেলসিয়াস স্কেলে দিয়ে দেয়, তাকে অবশ্যই অ্যাবসলিউট স্কেলে নিয়ে যাবে। কতটা পরিমাণ হিট এক্সচেঞ্জ হলো, সে দেওয়া বা নেওয়া, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ, সেইটার ম্যাগনিটিউড নেবে, ভাগ করে দিলেই পাবো এনট্রপি চেঞ্জ। তাহলে এনট্রপি কি বোঝাচ্ছে? এনট্রপি বোঝাচ্ছে যে ইরিভার্সিবল প্রসেসে কতটা সে ইরিভার্সিবল, সেই অ্যামাউন্টটাকে বোঝাবে এনট্রপি। তাহলে এর ক্ষেত্রেও এনট্রপি আছে, এর ক্ষেত্রেও এনট্রপি আছে, কিন্তু দুজনের ক্ষেত্রে এনট্রপিটা আলাদা আলাদা। এই এনট্রপি চেঞ্জটা কিন্তু আমরা হিসাব করতে পারলে তাদের ইরিভার্সিবল প্রপার্টিটা বুঝতে পারবো। তাহলে এনট্রপি আর অন্য কিছু নয়, কে কতটা বিশৃঙ্খল বা ডিসঅর্ডারনেস কার মধ্যে কতটা আছে, কোন সিস্টেমের মধ্যে কতটা ডিসঅর্ডারনেস আছে, সেটাই কিন্তু আমরা বুঝতে পারবো। আর এই এনট্রপি এমন একটা কোয়ান্টিটি যেটা কিন্তু আমাদের রিয়েল লাইফের সঙ্গে মিলে যায়। অর্থাৎ আমরা বলতেই পারি এনট্রপির যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা এনট্রপির যে ইনক্রিজিং প্রিন্সিপাল, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো সিস্টেমে, ইউনিভার্সে থাকা যে কোনো সিস্টেমে, অর্থাৎ আমাদের যে টোটাল যে ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ডের বাইরে পুরোটা মিলে যে ইউনিভার্সাল যে সিস্টেম আছে, সেখানে কিন্তু এনট্রপি দিন দিন ইনক্রিজ করছে। অর্থাৎ যত দিন যাচ্ছে আমরা কিন্তু তত ডিসঅর্ডারনেস হয়ে পড়ছি বা বিশৃঙ্খল হয়ে পড়ছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এনট্রপির হিসাব ওটা। আর ইউনিট তো এখান থেকে অবশ্যই চলে আসবে জুল পার কেলভিন বা আর্ক পার কেলভিন। এবার আমরা যেটা আসছে, এই অপ্রত্যাবর্তক এবং প্রত্যাবর্তকের পর আমরা থার্মোডাইনামিক্সের সেকেন্ড লতে ঢুকে যাব। অর্থাৎ ফার্স্ট লয়ের যা স্টেটমেন্ট সেট সব নিয়ে যে আলোচনা সব কিছু হলো, এবার সেকেন্ড লতে আমরা আসছি। সেকেন্ড লতে আমরা যেটা দেখব যে কিছু বিজ্ঞানীদের স্টেটমেন্ট দেওয়া আছে, হচ্ছে ক্লসিয়াসের স্টেটমেন্ট আর কেলভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্ট। তো আমি বলবো এই স্টেটমেন্ট বোঝানোর আগে আমরা কিছু টার্ম জানবো। যেমন প্রথমেই বলছি হিট রিজার্ভার বা তাপ গ্রাহক বা তাপ সংগ্রাহক, যেটাকে আমরা বলি হিট রিজার্ভার। তো এই হিট রিজার্ভার দু রকম হতে পারে। একজন হতে পারে যত খুশি তাপ তোমাকে দেবে, মানে কোনো একটা সিস্টেমকে দিতে পারে, তাহলে তার মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জির সোর্স আছে, এটাকে বলবো সোর্স বা হিট সোর্স। আর একটা সিস্টেম থাকবে যে হিউজ অ্যামাউন্ট হিট নিয়ে নিতে পারে, যেটাকে আমরা বলবো সিঙ্ক। অর্থাৎ রিজার্ভারের দুটো, এটাকে বলবো হাই টেম্পারেচার আর এটাকে বলবো লো টেম্পারেচার। দুজনেরই প্রপার্টি হচ্ছে যত খুশি
এ দিতে পারে, যত খুশি নিতে পারে, দুটোকে একসঙ্গে বলবো হিট রিজার্ভার। তো সেই রিজার্ভার সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া নিয়ে নিতে হবে। এবার যদি আমরা বলি যে সোর্স, জেনারেলি সোর্স হিট দেয় আর সিঙ্ক হিট নেয়, তাহলে সোর্স থেকে যে পরিমাণ হিট নেওয়া হবে সেটাকে আমরা ধরবো Q1, আর সিঙ্কে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে Q2। তাহলে Q2 অ্যামাউন্ট হিট দেব আর সোর্স থেকে নেব যেটা, সেটা Q1। এই যদি সিস্টেম হয়, এবার এই সিস্টেমটাকেই আমরা দু ধরনের যন্ত্রে আমরা চিন্তাভাবনাটাকে ভাগ করবো। একটাকে বলবো হিট ইঞ্জিন, আরেকটাকে বলবো রেফ্রিজারেটর বা হিমায়ক। হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন, তার যে কনসেপ্ট সেটা আগে দেখে নিই। তাহলে এটা ব্লক ডায়াগ্রাম আঁকছি কিন্তু হিট ইঞ্জিন, এটাও এমসিকিউতে দেয়। তাহলে হিট ইঞ্জিন এর ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটাই, যে একে যদি সোর্স থেকে Q1 অ্যামাউন্ট হিট দেওয়া হয়, এ লো টেম্পারেচার অর্থাৎ সিঙ্কে দেবে, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সিঙ্ক, সেখানে দেবে Q2, বাকি অ্যামাউন্টটা ওয়ার্ক ডান করলো, এটা এক্সটার্নাল ওয়ার্ক ডান। এটা হচ্ছে হিট ইঞ্জিনের ব্লক ডায়াগ্রাম। এবার যদি এখান থেকে আমরা লিখি, তাহলে আমরা ম্যাথমেটিক্সটা কি লিখব, যে Q1 অ্যামাউন্ট হিট নিয়েছিল, সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান আর একটা হচ্ছে সিঙ্কে যে পরিমাণ হিট সাপ্লাই করছে সেটা হচ্ছে Q2। এটাই হলো হিট ইঞ্জিনের ব্লক ডায়াগ্রাম। এখান থেকে আমরা ডেফিনেশন পেয়ে যাব যে কিছু অ্যামাউন্ট হিটকে ওয়ার্ককে কনভার্ট করতে পারে, তাকেই বলবো হিট ইঞ্জিন। আর এটাই হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্ট অফ থার্মোডাইনামিক্স সেকেন্ড ল। অর্থাৎ থার্মোডাইনামিক্সের সেকেন্ড লর স্টেটমেন্ট বলছে যে কোনো একটা তাপ ইঞ্জিন, বলছে যে মানে একটু ঘুরিয়ে বলা থাকে যে এমন কোনো তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা কোনো একটা সোর্স থেকে তাপ নিয়ে পুরোটাই নিম্ন উষ্ণতার বস্তুতে কনভার্ট করবে বা পুরোটাই কার্যে রূপান্তর করবে, এরকম কোনো হিট ইঞ্জিন নেই। তার মানে কি, প্রত্যেকটা হিট ইঞ্জিনই তাপ নিয়ে সেটাকে দুভাগে ভাগ করবে, পুরোটা সিঙ্কেও দেবে না আর পুরোটা ওয়ার্কডানেও যাবে না। এই জন্য আমরা এই ম্যাথমেটিক্সটা মনে রাখবো। এটা হলো হিট ইঞ্জিনের ক্ষেত্রে। এবার আসছে আমরা রেফ্রিজারেটর, মানে ফ্রিজ যেটাকে বলি। রেফ্রিজারেটর কি করে না, আমরা যদি ফ্রিজের থিওরিটা দেখি, দেখবো যে ভেতরটা ঠান্ডা বাইরেটা গরম, তবুও ভেতর থেকে হিট নিয়ে বাইরে সাপ্লাই করে। অর্থাৎ লো টেম্পারেচারের সিঙ্ক থেকে হিট নিয়ে সোর্সকে পাঠালো, অর্থাৎ বাইরে পাঠালো, অ্যারো চিহ্নটা ঘুরে গেল। কিন্তু এটা নিজে নিজে পারবে না, অর্থাৎ এটা সেলফ ডিভাইস নয় যে নিজে নিজে সিঙ্ক থেকে তাপ নিয়ে সোর্সে পাঠাবে, মানে ফ্রিজের ভেতর থেকে হিট নিয়ে ফ্রিজের বাইরে পাঠাবে। ফ্রিজের ভেতরটাকে আমি সিঙ্ক ধরবো, বাইরেটাকে সোর্স ধরবো, যেহেতু টেম্পারেচার ভেতরে কম, সেটা কিন্তু নিজে নিজে পারবে না। কি করতে হয়, ওর উপর ওয়ার্ক ডান করতে হয়। অর্থাৎ আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জিটা লস করি, আমরা যে কারেন্টের বিল মেটাই, সেই ইলেকট্রিক্যাল এনার্জি যদি ওর উপর অ্যাপ্লাই করা হয় তবেই সে পারবে। অর্থাৎ কোনো সেলফ অ্যাক্টিং ডিভাইস নিজে নিজে সিঙ্ক থেকে হিট নিয়ে, মানে লো টেম্পারেচার থেকে হিট নিয়ে হায়ার টেম্পারেচারে দিতে পারে না, এটাই আমরা বলবো। তাহলে এইখানেও কিন্তু ম্যাথমেটিক্সের হিসাবটা যেটা দাঁড়াচ্ছে Q2 প্লাস W ইজ ইকাল টু Q1। তার মানে ঘুরে ফিরে দেখা গেল এইটা আর এইটা ইকুইভ্যালেন্ট, কিন্তু দুটো ডিভাইস আলাদা, দুটো স্টেটমেন্ট আলাদা, কিন্তু ম্যাথমেটিক্সটা মিলে যাচ্ছে। অর্থাৎ এই জন্য সেকেন্ড লয়ের দু ধরনের স্টেটমেন্ট হয়, একটা ক্লসিয়াস আর একটা কেলভিন প্ল্যাঙ্ক। এটাকে বলবো ক্লসিয়াসের স্টেটমেন্ট, আগে যেটা বলেছিলাম হিট ইঞ্জিনের কেলভিন প্ল্যাঙ্ক। তাহলে দুটো স্টেটমেন্ট কিন্তু আমাদের কাছে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ম্যাথমেটিক্সটা দুজনের ক্ষেত্রে একই। তো এবার যেটা হিট ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হয়, তার যে এফিসিয়েন্সি, এটা দিয়ে লেখা হয় 1 মাইনাস Q2/Q1। কোথা থেকে আসে না, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে W/Q1। অর্থাৎ আমি যে ওয়ার্ক ডানটা করবো সেই ওয়ার্ক ডান বাই কতটা হিট নিয়েছিলাম। এবার যদি ডাব্লুর জায়গায় আমরা বসিয়ে দিই Q1 মাইনাস Q2/Q1, তাহলেই কিন্তু ঘুরে ফিরে ওটা চলে আসছে। এটা হলো এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। এফিসিয়েন্সি মানে দক্ষতা বা কর্মদক্ষতা বলতে পারি, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন, এটাকে ইটা দিয়ে লেখা হয়। ঠিক একইভাবে রেফ্রিজারের ক্ষেত্রে কিন্তু আমরা এফিসিয়েন্সি বলতে পারবো না, কারণ সে নিজে নিজে কখনোই কাজ করতে পারে না। তাহলে এটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট, বা আমরা কি বলা যায় এটাকে,
ইকুইভ্যালেন্ট অফ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন, এটা যেটা বলছিলাম এটাকে বলবো যে ইকুইভ্যালেন্ট অফ এফিসিয়েন্সি, দক্ষতা তুল্যাঙ্ক বা দক্ষতা গুণাঙ্ক। সেটার এক্সপ্রেশন অবশ্যই হবে, তাকে আমরা রেফ্রিজারেটের ক্ষেত্রে আমরা ই দিয়ে লিখতে পারি, ই ইজ ইকাল টু হবে Q2/W। আবার আমরা জানি ডাব্লিউ মানে এখান থেকে চলে আসবে Q1 - Q2, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ এফিসিয়েন্সি, এটা হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আর এটা হচ্ছে হিট ইঞ্জিনের ক্ষেত্রে। এই দুটো ফর্মুলা আমাদের অঙ্কের জন্য খুব কাজে লাগবে। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, যেহেতু ফর্মুলাগুলো লিখেছি, যখন আমরা কার্নো ইঞ্জিনের থিওরি পড়বো, অ্যাকচুয়ালি কার্নো ইঞ্জিনের থিওরি আমাদের এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট হবে না, তবু একটু জেনে রাখা। 4টে প্রসেস ছিল, দুটো অ্যাডিয়াবেটিক, দুটো আইসোথার্মাল। প্রথমে ছিল আইসোথার্মাল এক্সপানশন মানে সমষ্ণ প্রসারণ, তারপরে অ্যাডিয়াবেটিক এক্সপানশন রুদ্ধতাপ প্রসারণ, ঠিক তারপর উল্টোটা আইসোথার্মাল কম্প্রেশন মানে সমষ্ণ সংকোচন, তারপরে শেষেরটা ছিল রুদ্ধতাপ সংকোচন। এই যে 4টে প্রসেসের দ্বারা আমরা কার্নো ইঞ্জিন, আইডিয়াল কার্নো ইঞ্জিন, আমরা তার থিওরিটা হিসাব করে দেখেছিলাম, শেষে কিন্তু আমাদের এসে যায় যে Q1/Q2 ইজ ইকাল টু T1/T2। অর্থাৎ আমরা যতগুলো ফর্মুলা Q1 Q2 দিয়ে পড়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা T2 T1 বসিয়ে দিতে পারি। যেমন এই ফর্মুলাটাতে আমরা তখন লিখব 1 - T2/T1, ক্যাপিটাল T2/T1, সব অ্যাবসলিউট স্কেলে করতে হয়। আমি এই জায়গাটা একটু বলি, বেশিরভাগই কিন্তু আমরা সকলেই সূত্রটা জানি, পরীক্ষায় কোশ্চেনটা দেওয়া থাকে সেলসিয়াস স্কেলে টেম্পারেচার, ওটা আমরা চেঞ্জ করতে ভুলে যাই, যার জন্য অ্যান্সার মেলে না। একদম খেয়াল করে রাখবে, Q1 Q2-র জায়গায় বা Q2/Q1-এর জায়গায় যখন T2/T1 বসবে, এটা T1, এটা T2, এটা T1, এটা T1, এটা T2, এটা T1, এখানেও বসবে T2 T1 T2, এই যখন বসবে সবগুলো কিন্তু ক্যাপিটাল T, সব অ্যাবসলিউট স্কেলে টেম্পারেচারকে নিয়ে গিয়ে বসাতে হবে, এমনি এমনি কিন্তু বসালে হবে না, এটা যেন মাথায় থাকে। তাহলে আমি আর ওই কার্নোট সাইকেলেরটা ডিটেলস গেলাম না, শুধু কিউগুলো সব টিতে কনভার্ট হবে। আর একটা বলে রাখি, যেটা পরীক্ষাতে কম আসে, হিট পাম্প বা তাপীয় পাম্প, সেক্ষেত্রে শুধু ফর্মুলাটা এখানে Q1 হয়ে যায়, বাকি সব কিছু সেম থাকে, সেটাকে গামা দিয়ে লেখা হয়। হিট পাম্প গামা ইজ ইকাল টু, ওটা হবে Q1/W, তাহলে হয়ে যাবে Q1 - Q2, যেটাকে আমরা T1/T1 - T2 লিখতে পারি। একই রকম সব ফর্মুলাগুলো। এই হচ্ছে আমাদের সেকেন্ড ল। তাহলে সেকেন্ড লয়ের মেনলি যেটা, ওই দুটো স্টেটমেন্ট, আমাদের ব্লক ডায়াগ্রামগুলো মনে রাখতে হয়, আর অঙ্ক মূলত আসবে এই ফর্মুলাগুলো দিয়ে। ফার্স্ট লয়ের যে লিমিটেশন ছিল, আমরা কতটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান বা কতটা তার এক্সটার্নাল ওয়ার্ক ডান, কতটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হতে, এইসব বুঝতে পারতাম না, সেটা কিন্তু এখান থেকে আমরা ই বা ওই গামার ফর্মুলা পেলে আমরা কিন্তু জানতে পারবো। তো এরও কিছু লিমিটেশন থেকে যাবে, সেটা আমরা থার্ড লতে গিয়ে পড়বো, যেটা আমাদের সিলেবাসে নেই। তো আপাতত এই যে হিসাব হলো এটাই। এবার যেটা আমি অঙ্কের জন্য বলবো, যে MCQ তোমরা যখন প্রশ্ন পাবে, সেখানে দেখবে ওই যে আমি একটা DW ফার্স্ট লতে DW ইজ ইকাল টু PdV একটা ফর্মুলা দিয়েছিলাম। তাহলে আমরা যদি পিভি ডায়াগ্রামে কোনো একটা 2 ডাইমেনশনাল ফিগার পেয়ে যাই, অর্থাৎ 2 ডাইমেনশনাল কোনো চিত্র, যেটা আমরা বলছি সীমাবদ্ধ, যেমন বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র মানে স্কোয়ার, সার্কেল, যা কিছু আমরা ট্রায়াঙ্গেল ভাঙে যা কিছু পাই না কেন, যেমন এরকম যদি একটা পিভি আমি ধরি, তাহলে পিডিভি আমি কি বলেছিলাম, ওয়ার্ক ডান। তাহলে এইরকম একটা প্রসেস, যার অ্যারো চিহ্নটা এইদিকে দেওয়া আছে, তাহলে ক্লকওয়াইজ, তখন আমরা কি করব, এর এরিয়াটা বের করে নেব, এই এরিয়াটাই হবে ওয়ার্ক ডান। যদি ক্লকওয়াইজ অ্যারো চিহ্ন থাকে তখন শুধু হবে পজিটিভ, মানে ক্লকওয়াইজ অ্যারো চিহ্ন থাকলে সেটা হবে পজিটিভ ওয়ার্ক, মানে প্লাসে অ্যান্সার থাকবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ, এটাই যদি তীর চিহ্নটাকে এরকম করে ঘুরিয়ে দিত, তখন হতো অ্যান্টি ক্লকওয়াইজ, তখন হতো কিন্তু নেগেটিভ ওয়ার্ক ডান। যেটা আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হতে পারে, যেমন এই রকম অনেক ছবি পাবে, এই রকম, ঠিক আছে, এগুলো সব ক্লকওয়াইজ এঁকেছি, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারতো। এইটা আমরা মনে রেখে দেবো, অর্থাৎ ছবি থাকলে কখন পজিটিভ আর নেগেটিভ হয়, এগুলো কিন্তু আমরা মনে রাখবো। এই হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পার্টটা। এবার এর সঙ্গে আমরা কিছু অঙ্কের এক্সাম্পলগুলো দেখব, যে অঙ্কগুলো তোমরা আমার এই ভিডিওতে দেখো, নিচের দিকে একটা একটা করে কোশ্চেন উঠে আসবে, আর আমি তার সলিউশনটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। অবশ্যই এটা প্র্যাকটিসের জন্য, আমি তো আর হিউজ অ্যামাউন্ট প্রবলেম নিয়ে করতে পারবো না,
মোটামুটি কয়েকটা টাইপ আমি দেখাবো, তারপর তোমরা বই দেখতে পারো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে বা কোনো ইমেজ করে পাঠিয়ে দিতে পারো যে কোনোভাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা থার্মোডাইনামিক্সের প্রবলেম যে যে জায়গা আছে আমি সেই জায়গাগুলো একটু আলোচনা করছি। যেমন প্রথম যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে বলা হচ্ছে যে দি ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন এ সিস্টেম। এক নম্বরটাতে আসছি, দি ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন এ সিস্টেম দ্যাট হ্যাজ অ্যাবজর্ব 2 কিলোক্যালোরি অফ হিট অ্যান্ড ডান 500 জুল অফ ওয়ার্ক ইজ কী হবে সেটা চেয়েছে। তাহলে আমাকে চেয়েছে ইন্টারনাল এনার্জি। ফার্স্ট ল থেকে আমরা জানতাম যে ইন্টারনাল এনার্জি ডিইউ ইজিক্যাল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তো হিট এনার্জিটা এখানে দেওয়া আছে 2 কিলো ক্যালোরি, মানে 2000 ক্যালোরি। এটাকে যদি আমি জুলে করি তাহলে 4.2 দিয়ে জুল হয়ে গেল, মাইনাস ডিডব্লিউর ভ্যালুটা হচ্ছে 500 জুল। এইটা ক্যালকুলেট করলেই অ্যান্সার হয়ে যাবে জুলে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। অর্থাৎ এই যে ইউনিট চেঞ্জটা এটাই আমাদের কিন্তু ভুলে যাব, এটা একটু খেয়াল করবে। সেকেন্ড, 2 নম্বর কোশ্চেনটা দেখো তোমাদের যেটা আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ কনসিকুয়েন্স অফ কনজারভেশন অফ কি। অর্থাৎ প্রথম সূত্র থেকে আমরা কি পাচ্ছি? প্রথম সূত্র থেকে আমরা 3টে এনার্জি পেয়েছিলাম, একটা থার্মাল এনার্জি বা হিট, ইন্টারনাল এনার্জি চেঞ্জ আর একটা ওয়ার্ক ডান। তাহলে টোটাল সবগুলোই কিন্তু আমাকে একটা এনার্জি বোঝাচ্ছিল, সেই জন্য অবশ্যই এটা হবে এনার্জি কনজারভেশন। তাহলে 2 নম্বর একটা অপশান হয়ে যাবে বি, এনার্জি কনজারভেশন। তারপরে 3 নম্বর কোশ্চেনটা যেটা উঠে গেছে, দেখো একটা ছবি আছে। ছবিতে এ থেকে বিতে যখন আমি কোনো একটা প্রসেসকে নিয়ে যাব, যে প্রসেসটা বলেছে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এ থেকে বিতে যাচ্ছে প্রসেস। তো বলছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দি গ্যাস ডিউরিং দি ট্রানজিশন। ইন্টারনাল এনার্জি চেঞ্জের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা লাগাবো এখানে। তাহলে 3 নম্বর প্রবলেমে ইন্টারনাল এনার্জির ফর্মুলা আমরা ইউজ করেছিলাম বা লিখেছিলাম, দেখবে এটা ছিল সিভি ইন্টু T1 মাইনাস T2। এটা একটা আমাদের ফর্মুলা ছিল, সিভি ইন্টু T1 মাইনাস T2। তাহলে আমাকে সিভির ভ্যালুটা বসাতে হচ্ছে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, আর T1 আর T2টা বসাতে হচ্ছে, তাহলেই কিন্তু আমরা কনসেপ্টটা পেয়ে যাব। যেমন একটু হিসাবটা তাহলে বলি। আচ্ছা, এইখানে একটা মাইনাস সাইন ছিল, কারণ ডিডব্লিউ ইজিক্যাল টু ছিল মাইনাস ডিইউ ছিল মাইনাস ডিডব্লিউ, আর ডিডব্লিউর ইকুয়েশন ছিল এটা। তাহলে মাইনাস সিভি ইন্টু T1 মাইনাস T2। সিপি মাইনাস সিভি এটা ছিল এনআর, আর সিপি বাই সিভি এটা ছিল গামা, ডায়াটমিক গামা মানে 7/5। এই দুটোকে সলভ করলে আমি সিভি পেয়ে যাব। খুব সম্ভবত 5/2 আর আসবে। যদি এনমোল হয় তাহলে 5/2 এনআর এটা আসবে। T1টা কোথা থেকে পাবো না, P1 V1 ইজিক্যাল টু এন আর T1। তাহলে এখান থেকে T1 পেয়ে যাচ্ছি P1 V1 বাই এনআর। তাহলে আমি যদি ফর্মুলাগুলো বসিয়ে দিই, তাহলে নেগেটিভ সিভির জায়গায় বসবে 5/2 এনআর, একটু হিসাবটা করে দেখে নেবে। আর T1 এর জায়গায় আসবে P1 V1 বাই এনআর, এটা আসবে P2 V2 বাই এনআর। এনআরটা কেটে যাবে, তাহলে 5/2 এটা হয়ে গেল P2 V2 মাইনাস P1 V1, মাইনাসটাকে হিসাব হয়ে গেছে। এবার এই যে ছবিটা দেখো, এ থেকে বিতে গেছে, তাহলে P2 V2টা হবে ফাইনাল, অর্থাৎ বি পয়েন্টের পি প্রেসার এটা কত আছে 2 কিলো ক্যালোরি, মানে সরি 2 কিলো হচ্ছে পাস্কাল। তাহলে 2 ইন্টু 10⁻³ V2 কত আছে 6, তাহলে ইন্টু 6 মিটার কিউব মাইনাস P1 V1। P1 এর জায়গায় অর্থাৎ এ পয়েন্টে ভ্যালুটা আছে 5 ইন্টু 10⁻³ আর V1 ওর আছে 4। তাহলে এই যে হিসাবটা করবো, এখান থেকে কিন্তু হিসাবে যা আসবে, আচ্ছা একটু হিসাবটা করে নিই, এটা 2 আর 6 আর এটা হচ্ছে 5। হ্যাঁ, এখান থেকে যে হিসাবটা আসবে এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার দেওয়া হচ্ছে -20 কিলো জুল, খুব সম্ভবত এটা হিসাব আসবে, কারণ এখানে 5/2 আর এখানে 12, এখানে 20, তাহলে এখানে আসবে 8, 8 5 40 আর 2, তাহলে 20 দিয়ে আসবে, অর্থাৎ -20 কিলো জুল, এরকম একটা অ্যান্সার আসবে। এটা বড় বলে নেগেটিভে চলে আসবে। এই হচ্ছে 3 নম্বর প্রবলেমের। তারপরে আসছি
নেক্সট কোশ্চেন 4 নম্বর প্রবলেমের। দেখো দেওয়া আছে দি ভলিউম ভি অফ এ মনোঅ্যাটমিক গ্যাস ভ্যারিজ উইথ ইট টেম্পারেচার টি অ্যাজ শোন ইন দি গ্রাফ। একটা ছবি দেওয়া আছে। দি রেশিও ওয়ার্ক ডান বাই দি গ্যাস টু দি হিট অ্যাবজর্বড বাই ইট হোয়েন ইট আন্ডারগোজ এ চেঞ্জ ফ্রম স্টেট এ টু স্টেট বি। অর্থাৎ আমাকে একটা রেশিও চেয়েছে। কী রেশিও? ওয়ার্ক ডান আর হিট অ্যাবজর্ব, এই দুটো রেশিও চেয়েছে যখন এ থেকে বিতে যাচ্ছে একটা মনোঅ্যাটমিক গ্যাস। তাহলে 4 নম্বর কোশ্চেন যেটা, তার ক্ষেত্রে আমাকে যেটা বের করতে হবে দুটো রেশিও, GW বাই DU, DQ। অঙ্কটা একটু পড়ে নাও। তাহলে 4 নম্বরে আসছি DW বাই DQ। এবার আমরা জানি যে DWর জায়গায় আমি লিখতেই পারি DQ মাইনাস DU, আর এটা হচ্ছে DQ। আমরা আজকেই থিওরিতে আলোচনা করলাম DQর জায়গায় বসবে CPDT, এটা হবে CVDT। 1 মোল ধরে করছি, যদি n মোল হয় n থাকবে, ওটা কোনো ব্যাপার নয়, n কেটে যাবে। এটা আবার আসছে CPDT, কাটাকাটি করলে হয় 1 মাইনাস CB বাই CP, অর্থাৎ 1 মাইনাস 1 বাই গামা। তাহলে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু হয় 5/3, তাহলে এটা হবে 1 মাইনাস 3/5, হিসাব করলে হবে 2/5। এটাই হবে অ্যান্সার। তাহলে এটা গেল 4। নেক্সট কোশ্চেন 5 নম্বর, অঙ্কটা পড়ো। অ্যান আইডিয়াল গ্যাস ইজ compressed to half its initial volume by means of several processes. Which of the process results in maximum work done on the gas? তাহলে 18, এটা কত নম্বর হবে? 5 নম্বর। 4টে প্রসেস দিয়েছে অপশানে। তাহলে আমি যদি পিভি ডায়াগ্রামগুলো এঁকে ফেলি তাহলে আমার হয়ে যাবে। কোন প্রসেসে পাবো আমি? যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে আমি বুঝে নেব। 4টে প্রসেস দেওয়া আছে, পিভি, সবগুলো পিভি। প্রথমটা বলেছে আইসোকোরিক, অর্থাৎ ভলিউম ফিক্সড থাকবে। ভলিউম ফিক্সড থাকা মানে প্রসেসটা হবে এইরকম। তাহলে ভলিউম ফিক্সড থাকলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান 0 হয়, এটা আমরা দেখেছি। অপশান বিতে আছে আইসোথার্মাল। তাহলে আইসোথার্মাল যদি হয় তাহলে এইরকম ছবি হবে, কারণ ভলিউম বলেছে হাফ হয়ে যাবে। তাহলে আইসোকোরিকটা তো ভুল, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এটা যদি ভি হয়, এই জায়গাটা হবে V/2। 3 নম্বর হচ্ছে অ্যাডিয়াবেটিক, এটা V/2, এটা আরও বেশি খাড়াই বলেছে, অর্থাৎ এটা স্টিপার বেশি ছিল, তাহলে এটা ভি। অর্থাৎ আমি যদি বলি যে আইসোথার্মালের স্লোপটা কম হবে, আইসোথার্মালের স্লোপটা একটু কম আঁকি, এটা ছবিতে যেন একই রকম মনে হচ্ছে। আইসোথার্মালের এইটা স্লোপটা কম, সেখানে অ্যাডিয়াবেটিকের এইটা। আর যদি আইসোবারিক হয় তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট, তখন হবে এই ছবি। এটা ভি থেকে আসছে V/2। তাহলে এবার আমি একটা ছবিতে সবগুলোকে নিয়ে আসছি। এটা হচ্ছে আইসোবারিক, এটা অ্যাডিয়াবেটিক, আর এটা হচ্ছে আইসোথার্মাল। তো দেখা যাবে যে অ্যাডিয়াবেটিকেরই এরিয়াটা সব থেকে বেশি হচ্ছে, সেই জন্য অপশান সি হচ্ছে কারেক্ট। অ্যাডিয়াবেটিকে যার এরিয়া যত বেশি হবে, এটা কোনো এরিয়া তৈরি করলো না, বাকি 3টেকে আমরা একসঙ্গে ফেলে দিলাম। অ্যাডিয়াবেটিক স্টিপার, তার এরিয়া বেশি, তারপর আইসোথার্মাল, তারপরে আইসোবারিক। এই এরিয়া যার যত বেশি হবে তার তো ওয়ার্কডাউন বেশি হবে। পরেরটা আসছে 6 নম্বর কোশ্চেন। কি বলা আছে? এ মনোঅ্যাটমিক গ্যাস at a pressure P having a volume V expands isothermally to a volume 2V and then adiabatically to a volume 16V. The final pressure কি হবে? বলছে একটা মনোঅ্যাটমিক গ্যাস একটা প্রেসার P having a volume V expand isothermally to a volume 2V। তাহলে প্রথমে আইসোথার্মালি, তাহলে আমি লিখতেই পারি যে PV is equal to 2V ইন্টু P ড্যাস্ট। তাহলে P ড্যাস্ট এখান থেকে পেয়ে যাচ্ছি P/2, অর্থাৎ প্রেসারটা হাফ হয়ে যাচ্ছে। এবার বলেছে যে দেন অ্যাডিয়াবেটিক্যালি টু এ ভলিউম 16V। তাহলে এখন তার ভলিউম কত? তাহলে নাও, অর্থাৎ আফটার আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়ার পর তার ভলিউম কত আছে?
2V, এখান থেকে কত চেঞ্জ হবে 16V, আর এখন প্রেসার কত আছে P/2, এখান থেকে কত হবে এটা তোমাকে জানতে চেয়েছে, এটা পি ড্যাশ ধরলাম, এটা জানতে চেয়েছে। তাহলে ফর্মুলা কী হবে, পি এবং ভি দিয়ে, তাহলে ইনিশিয়াল কত ছিল 2V, তাহলে 2V, পি ছিল P/2, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা, গামার ভ্যালু দেওয়া আছে 5/3 ইজিক্যাল টু পি ড্যাশ ভি টু দি পাওয়ার গামা বা ভি ড্যাশ টু দি পাওয়ার গামা। এখান থেকে আমরা পেয়ে যাব পি ড্যাশ কত, তাহলে পি ড্যাশ ইজিক্যাল টু হবে P/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/3 বাই 16 টু দি পাওয়ার 5/3। এই হিসাবটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা হবে P/2 ইন্টু 1/8 হোল টু দি পাওয়ার 5/3, তাহলে P/2 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 5/3, এটা কিউব, তাহলে 3 কেটে গেল, তাহলে P/2 ইন্টু হাফ টু দি পাওয়ার 5, তাহলে কত হবে P/64, এটা হয়ে যাবে P/64। অর্থাৎ প্রথমটা আইসোথার্মালি নিয়মে গেল P1V1 ইজিক্যাল টু P2V2, পরেরটা যখন গেল অ্যাডিবেটিক্যালি তখন PV টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু P ড্যাশ V ড্যাশ টু দি পাওয়ার গামা, বা P1V1 টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু P2V2 টু দি পাওয়ার গামা। এটা গেল 6 নম্বর। এবার আসছি নেক্সট কোশ্চেন 7 নম্বর। এটাও একটা ছবি দেওয়া আছে, অবশ্যই ছবিটা দেওয়া আছে ক্লকওয়াইজ, তাহলে এটা আমরা এরিয়া বের করলেই পেয়ে যাব। 7 নম্বর যেটা দেখো, একটু অঙ্কটা পড়ে নাও। এ গ্যাস ইজ টেকেন থ্রু দি সাইকেল ABCA as shown, what is the net work done by the gas? তাহলে এরিয়াটা হিসাব করলেই হবে, এটা আমাদের কত 7 নম্বর, তাহলে হাফ ইন্টু AC ইন্টু BC। এই এরিয়াটা ক্লকওয়াইজ আছে, অতএব পজিটিভ হবে, এটা নতুন করে দেখাচ্ছি না, নিজেরা হিসাব করে নিও। আচ্ছা না, একটু দেখে দিই। এসির ভ্যালুটা হবে 7 থেকে 2 বাদ যাচ্ছে, 7 - 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, আর BC এটা হবে 6 - 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এই এরপরে আসছি 8 নম্বর কোশ্চেন দেওয়া আছে। দেখো আবার একটা ছবির কোশ্চেন। এ থার্মোডাইনামিক সিস্টেম ইজ টেকেন থ্রু দি সাইকেল ABCD অ্যাজ শোন ইন ফিগার, হি রিজেক্টেড বাই দি গ্যাস ডিউরিং দি সাইকেল ইজ। অর্থাৎ এই সাইকেলটা থেকে আমরা কি করে কতটা অ্যামাউন্ট হি রিজেক্ট হলো সেই হিসাবটা পেয়ে যাব। তো প্রথমেই বলি এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে আমাদের ওয়ার্ক ডান হবে নেগেটিভ, ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডানটা হিসাব করি, ডাব্লিউ ইজিক্যাল টু হবে মাইনাস নেগেটিভ, আচ্ছা একটা সাইড হচ্ছে 3V - V, আর একটা সাইড হচ্ছে 2P - P, তাহলে হলো -2PV, এটা হলো ডাব্লিউ। কিন্তু এখানে যেহেতু রিজেক্টেড বলা আছে, তাহলে হিট রিজেক্টেড, তাহলে ওর নেগেটিভ ভ্যালুটাই আসবে। মানে এই নেগেটিভ ছিল, এর নেগেটিভ মানে পজিটিভ হয়ে যাবে, হিট রিজেক্টেড হয়ে যাবে। তাহলে কত -2VV সমান হয়ে যাবে 2PV। এটাই হলো অ্যান্সার 8 নম্বরটা। তারপরে 9 নম্বর একটা থিওরিটিক্যাল পার্ট আছে। ইন থার্মোডাইনামিক্স প্রসেস হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোনটা সঠিক নয়। বলেছে যে ইন অ্যান আইসোকোরিক প্রসেস প্রেসার রিমেন কনস্ট্যান্ট। 9 নম্বরটাতে যাচ্ছে, থিওরিটিক্যাল কোশ্চেন এটা একটা। আইসোকোরিক মিন্স সমায়তন, অর্থাৎ সমায়তন প্রক্রিয়াতে বলছে প্রেসারটা কনস্ট্যান্ট থেকে যায়। এটা হচ্ছে কত নম্বর হবে, 9 নম্বর। আচ্ছা 9 নম্বর আইসোথার্মাল প্রসেসে কি বলছে, কোনটা সঠিক। আইসোকোরিক প্রসেসে প্রেসার রিমেন, তার মানে আইসোকোরিকে আমরা জানি ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে এরটা ভুল হয়ে গেল। তারপর ইন অ্যান আইসোথার্মাল প্রসেস দি টেম্পারেচার রিমেন কনস্ট্যান্ট, তাহলে বি এরটা সঠিক হলো। আইসোথার্মাল আমরা জানি টেম্পারেচার ফিক্সড। সি এরটা বলেছে অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এটাও ঠিক আছে। আর ডিতে বলা আছে অ্যাডিয়াবেটিক প্রসেসে
ইনসুলেটেড ফ্রম দি সারাউন্ডিং, আমি শর্ততে বলে গেছিলাম যে ওয়ালটা হতে হবে ইনসুলেটর, তাহলে এটাও কারেক্ট। তাহলে অ্যান্সার হয়ে গেল এ। কোনটা ঠিক নয় বলা ছিল, সেই জন্য অ্যান্সার হলো এ। এটা গেল 9 নম্বর। 10 নম্বর, ইন অ্যান অ্যাডিয়াবেটিক চেঞ্জ দি প্রেসার আর টেম্পারেচার অফ এ মনোঅ্যাটমিক গ্যাস আর রিলেটেড আজ এইটা, তাহলে সি কত সময় সমান হবে? আচ্ছা, 10 নম্বর কোশ্চেনে বলেছে যে পি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার সি, তাহলে পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার সি, পি টি টু দি পাওয়ার মাইনাস সি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এটা গেল আমাদের এই যে ইকুয়েশনটা ছিল তাকে আমি সাজালাম। এবার একটু খেয়াল করো, আমরা যখন থিওরি পড়েছিলাম সেখানে দেখানো হয়েছিল পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা এটা সমান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে যদি আমি পি লিখি, তাহলে পি টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা এটা সমান কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্ট বাই ওটা আসবে, ওটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস সি ইজিক্যাল টু হয়ে গেল গামা বাই 1 মাইনাস গামা। তো এখান থেকে আমি সি এর ভ্যালু কত পাবো? তাহলে সি ইজিক্যাল টু গামা বাই গামা মাইনাস 1, গামার মানটা বসালেই এখানে অ্যান্সার হয়ে যাবে। যেখানে এখানে গামার মানটা ছিল কত, এটা অ্যাডিয়াবেটিক, আচ্ছা এটা ছিল মনোঅ্যাটমিক গ্যাস, তাহলে মনোঅ্যাটমিক হলে এটা হবে 5-এর 3 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে 5-এর 2। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট। তারপর 11 নম্বর কোশ্চেন, দেখো অঙ্কটা পড়ো। 11 নম্বর কোশ্চেনে বলছে যে কোশ্চেনটা বলেছে দি এফিসিয়েন্সি অফ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন দি ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। এটাই খেয়াল করতে বলেছিলাম, যেটা থিওরিতে বললাম যে 1 এটা ইজ ইকাল টু 1 মাইনাস টি টু বাই টি ওয়ান। তাহলে 1 মাইনাস টি টুটাকে বলেছে ফ্রিজিং পয়েন্ট, তাহলে আমরা জানি কত 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন, আর এটা হবে 373 কেলভিন। এটা হিসাব করলে যেটা আসবে একটু দেখে নিও নিজেরা, ঠিক আছে? এটা হলো 11 দাগ। তারপরে নেক্সট 12 প্রশ্নটা দেখো, দি বলেছে দি কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর ইজ 5। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স যেটাকে আমরা বলেছিলাম ইকুইভ্যালেন্ট অফ এফিসিয়েন্সি, একই ব্যাপার দুটো। রেফ্রিজারেটরের ক্ষেত্রে বলা ছিল, ওটাকে লেখা ছিল ই দিয়ে, ই ইজ ইকাল টু কিউ টু বাই মানে হবে টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু, এই ছিল ফর্মুলা, টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু, এই হচ্ছে ফর্মুলা। সেখানে এই ভ্যালুটা বলে দিচ্ছে 5। এই যে দি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ এ রেফ্রিজারেটর ইজ 5 ইফ দি টেম্পারেচার ইনসাইড ফ্রিজার, মানে টি টুর ভ্যালুটা বলে দিচ্ছে -20, তাহলে 273 মাইনাস 20 মানে 253, এটা হবে টি ওয়ান মাইনাস 253, তাহলে এখান থেকে টি ওয়ানটা পেয়ে যাবো। টি ওয়ানটা কত এটা বের করলে হবে দি টেম্পারেচার অফ দি সারাউন্ডিংস, মানে চারপাশেরটা, টু হুইচ ইট রিজেক্টস হিট, যেটাতে তাপটা ছাড়ে। এটা হলো 12 নম্বর। এরপর আবার একটা থিওরিটিক্যাল প্রসেস আছে যে হুইচ অফ দি ফলোয়িং প্রসেস ইজ রিভার্সিবল, কোনটা রিভার্সিবল প্রসেস, পরপর আমাকে অপশানগুলো দেওয়া আছে, মিনিংটা করছে। এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন হবে। বলছে যে ট্রান্সফার অফ হিট বাই কন্ডাকশান প্রসেসে যখনই আমি হিটটাকে ছাড়বো তখন সে চারপাশের বায়ুমণ্ডলকে কিন্তু, বা বায়ুমণ্ডল মানে অ্যাটমসফেরিক যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে তাদের সবাইকেই কিন্তু উত্তপ্ত করবে, ফলে আমি তাপের হিসাবটা আর পাবো না, সেই জন্য এটা অবশ্যই হবে ইরিভার্সিবল। ট্রান্সফার অফ হিট বাই রেডিয়েশন, এটাও পাবো না, চারিদিকে ছড়িয়ে পড়ে। আইসোথার্মাল কম্প্রেশন, এটাতে পাবো, কারণ টেম্পারেচার চেঞ্জ থাকে, টেম্পারেচার চেঞ্জ যদি না হয় তাহলে সেটাকে বলি আইসোথার্মাল, তাহলে ইন্টারনাল এনার্জি ফিক্সড হয়ে গেল। আর কম্প্রেশন মানে আমি তাকে তাহলে খুব স্লো মোশনে কাজটা করেছি, তাহলে বেশি পরিমাণ হিট লস বা গেন হবে না, সেই জন্য 48-এর সিএরটাই হবে কারেক্ট, এটাই হবে রিভার্সিবল। আর যদি আমি 4 নম্বর অপশনটা দেখে নিচ্ছি, ইলেকট্রিক্যাল হিটিং অফ এ নাইক্রোমেয়ার, মনে রাখবে একটা জিনিস যে হিটিং এফেক্ট কখনোই রিভার্সিবল হবে না, কারণ ওই হিট এনার্জি যেটা সেটা কিন্তু পরিবেশে এমনভাবে মিশে যাবে যেটাকে তুমি আর ক্যালকুলেট করতে পারবে না, সেজন্য এটা সবসময়ের জন্য ইরিভার্সিবলই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের, আমি নাম্বারগুলো ভুল দিয়ে দিচ্ছি, 13 নম্বর কোশ্চেন। তারপর 14 নম্বর, অ্যান ইঞ্জিন হ্যাজ অ্যান এফিসিয়েন্সি অফ 1/6 হোয়েন দি টেম্পারেচার অফ সিঙ্ক রিডিউস টু এত এফিসিয়েন্সি ডবল হয়ে যায়।
তাহলে সোর্সের টেম্পারেচার কত? তাহলে প্রথমে এফিসিয়েন্সি কত ছিল? 1/6। তখন আমার যা ফর্মুলা ছিল 1 মাইনাস T2/T1। T2 কত বলেছে? T2টাকে আমি এক্স ধরছি, সিঙ্কের টেম্পারেচার এটা হচ্ছে এক্স সিঙ্ক, আর সোর্সের টেম্পারেচার হচ্ছে এইটাই T1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এবার বললো সেকেন্ড কেসে যদি আমি সিঙ্কের টেম্পারেচার 62 ডিগ্রি কমিয়ে দিই, তাহলে এক্স সিঙ্ক মাইনাস 62 এটা বাই T1, তখন 1 মাইনাস এইটা হবে, এটা তখন হয়ে যাচ্ছে 1/6 ইন্টু 2, ডবল হয়ে যাচ্ছে, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি এটাকে সাজালে এইরকম হবে 1 মাইনাস এক্স সিঙ্ক বাই T1 প্লাস 62/T1, এটা হয়ে গেল 1/3। তাহলে 1/3 ইজিক্যাল টু 1 মাইনাস এক্স সিঙ্ক বাই টি, এটা ছিল 1/6 প্লাস 62/T1। তাহলে এখান থেকে আমি 62/T1 পাবো 1/6, তাহলে T1 পেয়ে যাবো কত? 12 6 6 372 কেলভিন T1। তাহলে 372 কেলভিন, এটাকে এবার তাহলে আমি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব, মানেই হচ্ছে 99 ডিগ্রি সি। এটাই হলো অ্যান্সার 51-এরটা, তাহলে সি হয়ে গেল। 51 বলছে 14-এরটা। দাগ নাম্বারটা বলি, আমার দাগ নাম্বারটা ভুল হয়ে যাচ্ছে এই কারণেই, আমি এই প্রবলেমগুলো বিভিন্ন থেকে নিয়েছি, তো সেই দাগ নাম্বারটা রয়ে যাচ্ছে। তো আমি তো সবগুলো তো আমার পক্ষে সলভ করা সম্ভব নয়, তোমাদের 15টা সলভ করে দিলাম, মানে টাইপটা দেখালাম। লাস্ট আজকের আলোচনার যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে 15 নম্বর। দি এফিসিয়েন্সি অফ এ কার্নো ইঞ্জিন অপারেটিং উইথ রিজার্ভার এত এত। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা চেয়েছে, এটা তো ডাইরেক্ট ফর্মুলা, শেষেরটা অবশ্যই ইজি, যে 15টা হবে ইটা ইজিক্যাল টু 1 মাইনাস T2/T1। এই T2 আর T1টাই বারবার বলছি, এটা কিন্তু বেখেয়াল হবে না। T2টা হবে তাহলে 273 মাইনাস 23, আর এটা হবে 273 প্লাস 100। তাহলে এটা কত হলো? 1 মাইনাস 200/373। এই হিসাব করলে যা আসবে, বা ওই আগের হিসাবটা করলে যা দাঁড়াতো, এখান থেকে এটা করলেই হবে। -100 ডিগ্রি সি, আর এটা -23 ডিগ্রি সি। তাহলে 273 মাইনাস 23, তাহলে ওহো এটা 250 হবে, সরি। হ্যাঁ, তাহলে অপশানটা দাঁড়াচ্ছে অপশান বি, এটাই কারেক্ট। তো মোটামুটি যেটা তোমাদেরকে বলার, যে আমি আজকে থার্মোডাইনামিক্স ক্লাসটা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বুঝতে পারছি না যে এইভাবে চালালে তোমাদের মোটামুটি লাভ পাবে কিনা। আর তার সঙ্গে থিওরি বলার পর 15টা কোশ্চেন আমি টাইপ দেখিয়েছি। অবশ্যই আজকে প্রথম একটু সহজ দিয়ে শুরু করলাম, নেক্সট ক্লাস এবং তার পরবর্তী ক্লাসগুলোতে পরপর ইউনিটগুলো নিয়ে আসবো। আজকে আমরা শেষ করলাম ক্লাস 11-এর 8 নম্বর ইউনিট। সকলে ভালো থেকো। আর একটাই রিকোয়েস্ট করব, সারাদিনে ফিজিক্সের পিছনে মিনিমাম 3 ঘন্টা ব্যয় করো, যে কটা দিন আছে। আর একটু মন দিয়ে পড়ো, ফর্মুলাগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করো। মূল কিন্তু ফর্মুলা লিখে 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 মনে রাখো, তাহলে কিন্তু কিছুটা হলেও লাভ পাবে। আর একটা কথা বলি, ফাইনালে কিন্তু টার্গেট নেবে 25 থেকে 30টা। কারণ তুমি বিভিন্ন কম্পিটিটিভ যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে, সবারই তুমি এগুলো নেবে, রিভিউগুলো নেবে। সেখানে বলা হচ্ছে যে বায়োলজিতে তোমাকে টানতে হবে 80-র উপর, মানে 82, 3, 84, 5 এতগুলো। কেমিস্ট্রিতে তোমার হচ্ছে 40টা কোশ্চেন, 45টা কোশ্চেনের মধ্যে 35 অ্যাবাভ, মানে 37-38টা করতে হবে। ফিজিক্সে তুমি পারলেও পারবে না, কারণ অঙ্ক থাকে বলে, সেই জন্য এখানে টার্গেট নাও 25 থেকে 30টা। যদি 35 অবধি যায় তাহলে খুবই ভালো, এই টার্গেট নিয়ে এগাও। কিছু কঠিন প্রশ্ন থাকবে, সেগুলোকে বাদ দিয়ে দাও, যেগুলো সোজা সেগুলোকে আগে করবো। একটা প্রশ্নের পিছনে গো মেরে বসে থাকবে না, সময় নষ্ট করবে না। এই কথাগুলো বললাম, পরবর্তীকালে আবার বলবো। আর অবশ্যই ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। আজকে রাখলাম।